হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং খুব জোর কদমে প্রিপারেশন নিচ্ছ। তাহলে এখন আমাদের সময় কিন্তু চুপ করে বসে থাকার নয় বা টাইম ওয়েস্ট করার নয়, এখন কিন্তু আমাদের প্রচুর খাটতে হবে। সামনে আমাদের চলে এসছে আরআরবি এনটিপিসি 2024 CBT 1 এক্সাম। তাহলে যেমন আমরা এসএসসি সিজিএলের জন্য ক্লাস অর্গানাইজ করেছিলাম এসএসসি সিজিএল প্রিলিমসের জন্য, ঠিক সেরকমই আমরা আরআরবি এনটিপিসি 2024 CBT 1 এক্সামের জন্য তোমাদের জন্য অসংখ্য ম্যাথস ক্লাস নিয়ে আসবো এবং তোমাদের একদম গোড়া থেকে সাহায্য করব যে কী করে তোমরা CBT 1 ক্লিয়ার করবে। তো আমাদের বলে রাখি, আমি নিজে কিন্তু এএসএম এক্সাম ক্র্যাক করেছি আরআরবি এনটিপিসি 2015। ঠিক আছে, তো আমার যেটা এক্সপিরিয়েন্স যে আরআরবি এক্সামের আমাদের প্রশ্নের প্যাটার্ন কিন্তু খুব একটা বেশি টাফ হয় না। ঠিক আছে, কিন্তু কাট অফ কিন্তু প্রচণ্ড হাই থাকে। ঠিক আছে, তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের খুব বেশি প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করতে করতে আমাদের সেই জায়গায় আমাদের লেভেলকে নিয়ে যেতে হবে যাতে আমরা প্রশ্ন দেখে সঠিকভাবে পরীক্ষা হলে আনসার করে আসতে পারি। এমন কোনো প্রশ্ন যেন আমাদের না থাকে যেটা আমরা আগে দেখিনি। ঠিক আছে, যদি আমরা সেই লেভেলটাকে অ্যাচিভ করতে পারি তাহলে খুব অনায়াসে আমরা পরীক্ষা হলে গিয়ে একটা সুন্দর ভালো স্কোর একটা আমরা অ্যাচিভ করতে পারবো। তো মনে রাখবো, মিনিমাম 100 আউট অফ 90 হচ্ছে আমাদের, যদি আমরা জেনারেল ক্যাটাগরির মধ্যে আসি তাহলে 100 আউট অফ 90, 90 আউট অফ 100 অথবা 85 আউট অফ 100 হচ্ছে একটা খুব ভালো স্কোর। তো আমাদের সেই স্কোরটাকে অ্যাচিভ করতে গেলে প্রচণ্ড পরিশ্রম করতে হবে। ম্যাথসের একদম গোড়া থেকে শেষ অবধি আমি তোমাদের সঙ্গে থাকবো। প্রত্যেকটা ক্লাসে আমরা প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্ন সলভ করব এবং তার সঙ্গে সঙ্গে অনেক অনেক বেশি বেশি টেকনিকও তোমাদের শেখাবো। ঠিক আছে, তো চলে আসো, আমরা শুরু করে দিই। তার আগে বলে দিই যে এই যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলো কিন্তু তোমাদের একদম এনটিপিসি CBT 1 অবধি চলবে এবং এই ক্লাসগুলো তোমাদের ইকুয়ালি ইম্পর্ট্যান্ট হবে আরআরবি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে নোটিফিকেশনটি আউট হয়েছে, যেখানে আমরা 3000 অ্যাপ্রক্স 4000 ভ্যাকেন্সি আছে। তো সেই এক্সামের জন্য কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তাই দুটো এক্সামে যারা ফর্ম ফিল আপ করছো, যারা অ্যাপিয়ার করতে চলে, যারা দুজন, তারা অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখবে। ঠিক আছে, তো চলে আসছে আজকে প্রথম ক্লাসের প্রথম প্রশ্ন। বলা হয়েছে, টু বাসেস স্টার্ট ফ্রম অপোজিট পয়েন্টস টুয়ার্ডস ইচ আদার অন এ মেন রোড 185 কিমি অ্যাপার্ট। তাহলে 185 কিলোমিটারের একটি রাস্তা এবং তার দুই প্রান্তে দুটি বাস দাঁড়িয়ে আছে এবং দুটি বাস পরস্পরের দিকে কী করলো, যাত্রা শুরু করলো। তাহলে 185 কিলোমিটারের আমার রাস্তা, খুব ভালো কথা। তাহলে প্রথম বাসটি ধরে নিলাম যে এখান থেকে যাত্রা শুরু করেছে ফার্স্ট বাস, আর সেকেন্ড বাস যাত্রা শুরু করেছে এই পয়েন্ট থেকে, আরও ভালো কথা। এবার কি বলা হলো, দ্য ফার্স্ট বাস রান ফর 35 কিলোমিটার। প্রথম বাসটি 35 কিলোমিটার গেল। এবার দেখো, আমরা যদি ডাইরেকশন বুঝি তাহলে আমরা বলতে পারি যে এই ফার্স্ট বাসটি কোন দিকে যাচ্ছে, না ইস্টের দিকে যাচ্ছে। আমরা সবাই জানি ডাইরেকশন, তোমরা রিজনিংয়ে সবাই ডাইরেকশন চ্যাপ্টারটি খুব ভালো করে পড়েছো আশা করব। তো তোমরা জানো যে এটি হচ্ছে ইস্ট ডাইরেকশন, এটি ওয়েস্ট এবং এটি নর্থ এবং এটি সাউথ। তাহলে প্রথম বাসটি কোন দিকে যাচ্ছে ধরে নিলাম, না ইস্ট ডাইরেকশনে যাচ্ছে। এবার কি হলো, না প্রথম বাসটি 35 কিলোমিটার গেল এবং টেক রাইট টার্ন। তাহলে ইস্টের দিকে যদি আমি রাইট টার্ন দিই, যদি আমার মুখ থাকে, ফেস থাকে ইস্টের দিকে এবং সেখান থেকে যদি আমি রাইট টার্ন নিই, তাহলে আমি মনে রাখবো যে রাইট টার্নটি হবে সাউথের দিকে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে রাইট টার্ন নিয়ে আমি কত কিলোমিটার গেছি, না 17 কিলোমিটার। তাহলে আমি স্ট্রেট 35 কিলোমিটার গেলাম, তারপরে রাইট টার্ন নিয়ে আমি 17 কিলোমিটার গেলাম। এবার আমি কি করলাম, না আবার লেফট টার্ন নিচ্ছি। তাহলে ইট দেন টার্নস লেফট রান অ্যান্ড অ্যানাদার 42 কিলোমিটার সে গেল। তাহলে মনে রাখবো যে যখন আমার ফেস আছে সাউথের দিকে এবং সেখান থেকে যখন আমি লেফট টার্ন নেবো, তার মানে আমার ডাইরেকশন হবে আবার ইস্টের দিকে। আবার কোন দিকে, না আবার ইস্টের দিকে। এবং সেখানে আমি কত গেলাম, না 42 কিলোমিটার। এবং সেখান থেকে বলা হলো টেক্স দ্য ডাইরেকশন ব্যাক টু রিচ দ্য মেন রোড। তার মানে কি, এখানে মেন রোডে সে 35 কিলোমিটার গিয়েছিল, তারপর সে লেফট টার্ন নিয়েছিল, তাই তো। এর কারণ হচ্ছে আমি ধরে নিতে পারি যে এখানে মেন রোডে রোড ব্লক থাকার জন্য আমরা কি করেছিলাম, না বাসটি কী করেছিল, না শর্টকাট রুট নিয়েছিল এবং সেখানে লেফট টার্ন নেওয়ার ফলে, রাইট টার্ন নেওয়ার পরে 17 কিমি যাওয়ার পরে আবার সে লেফট টার্ন নেয় এবং 42 কিমি যায় এবং তারপর সে আবার কি মেন রোডে ফিরে আসে। মেন রোডে ফিরে আসে মানে আবার তাকে 17 কিমি ব্যাক করতে হবে। তো এই যে মেন রোডে ফিরে হলো, তাহলে আলটিমেট মেন রোডে মানে স্ট্রেট লাইনে সে কতটা ডিস্টেন্স কভার করলো, না 35 এখানে স্ট্রেট লাইন কভার করেছিল আর এখানে দেখলাম 42 কিমি কভার করেছে। তাহলে এই ডিস্টেন্স সে 42 হয়, মেন রোডেও ডিস্টেন্স কত হবে, 42।
তার মানে 35 + 42 টোটাল 77 কিলোমিটার এই অবধি ফার্স্ট বাসটি কভার করে ফেলেছে। তাহলে ফার্স্ট বাসটি 77 কিলোমিটার কভার করেছে মেন রোডে। ওকে, এবং সেই সময় দেখা যাচ্ছে যে ডিউ টু এ মাইনর ব্রেকডাউন দ্য আদার বাস হ্যাজ রান অনলি 36 কিমি অ্যালং দ্য মেন রোড তাহলে সেই সময় সেকেন্ড বাসটি অনলি 36 কিলোমিটারই এগিয়ে আসতে পেরেছে, খুব ভালো কথা। তাহলে এখন বর্তমানে তাদের মধ্যে ডিস্টেন্স কত সেটাই আমাকে নির্ণয় করতে হবে, হোয়াট উড বি দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু বাসেস অ্যাট দিস পয়েন্ট। তাহলে এই সময় এই পয়েন্টে তাদের মধ্যে ডিস্টেন্স আমার নির্ণয় করতে হবে। তাহলে টোটাল কত কিলোমিটার ডিস্টেন্স কভার হয়েছে এই দুই বাসের দ্বারা? প্রথম বাসটি 77 কিমি ডিস্টেন্স কভার করেছে মেন রোডে, আর সেকেন্ড বাসটি 36 কিমি কভার করেছে। তাহলে 77 + 36 টোটাল কত ডিস্টেন্স কভার হয়েছে? তাহলে 77 আর 36 করলে আমরা কত পাবো না 113। তাহলে 113 কিলোমিটার অলরেডি কভার হয়ে গেছে। তাহলে বাকি ডিস্টেন্স এটাই হচ্ছে আমার কভার করতে হবে, আর এটাই হচ্ছে এই দুটি বাসের মধ্যে এখন ডিস্টেন্স। তাহলে 185 হচ্ছে টোটাল ডিস্টেন্স, সেখান থেকে 113 বিয়োগ করে দিলে আমি পেয়ে যাবো কি এই বাকি ডিস্টেন্স। আর 185 - 113 করলে কত পাবো না 3 থেকে 5, তার মানে 2 হচ্ছে আমার ইউনিট ডিজিট। আর এই চারটে অপশানের মধ্যে ইউনিট ডিজিট 2 আমরা দেখতে পাচ্ছি, অপশান ডিতেই আছে। এই অপশান ডি হবে আমার কারেক্ট অ্যান্সার। আর 185 থেকে 113 বিয়োগ করলে আমরা কত পাই? 72 পাই। ঠিক আছে, বুঝলাম, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে। চলে যাই নেক্সট প্রশ্নে। বলছে আউট অফ হরিশ মান্থলি স্যালারি অফ ₹45,000, তাহলে হরিশের মান্থলি স্যালারি বলা হয়েছে 45,000, 1/3 ইজ স্পেন্ট অন এডুকেশন। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে ইনকাম এক্সপেন্ডিচার সেভিংসের গল্প আছে। তাহলে ইনকাম এক্সপেন্ডিচার সেভিংসের মেন যে ফর্মুলা, সেই ফর্মুলাটি কি না ইনকাম ইজ ইকাল টু হচ্ছে এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, অথবা আমি বলতে পারি যে ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইজ ইকাল টু সেভিংস। ঠিক আছে, ঠিক এই কনসেপ্টের বেস করেই ইনকাম এক্সপেন্ডিচারের প্রশ্ন হয়ে থাকে। আচ্ছা, তাহলে 45,000 হচ্ছে আমার টোটাল ইনকাম কত? 45,000, খুব ভালো কথা। এবার বলল যে এই 45,000-এর মধ্যে 1/3 সে স্পেন্ড করছে কোথায় না এডুকেশানে, খুব ভালো কথা। 2/6 ইজ স্পেন্ড অন ফুড অ্যান্ড আদার নেসেসিটিস। আচ্ছা, 2/6কে তো আমি কী করতে পারি? কাটাকুটি করতে পারি এবং সিম্পল ভগ্নাংশে ট্রান্সফার করতে পারি। তার 2/6 মানে তো 1/30, খুব ভালো কথা। তার মানে আলটিমেট এই যে ভগ্নাংশগুলো দেওয়া আছে, এই ভগ্নাংশগুলোর হরকে ভালো করে দেখো। হরে কী বসে আছে? দুই ক্ষেত্রেই হরে বসে আছে কি 3। আর যদি আমার এখানে সমান না থাকে আমি কি করব? এই হরকে সমান করব, তাহলে প্রশ্ন অনেক ইজি হয়ে যাবে। দেখো আলটিমেট সে কী করলো না স্পেন্ড করছে, ফার্স্টে সে স্পেন্ড করছে এডুকেশানে, কত স্পেন্ড করছে না 1/3। ঠিক আছে, তারপর সে স্পেন্ড করছে কোথায় না ফুড অ্যান্ড কি না আদার নেসেসিটিস। তাহলে ফুড অ্যান্ড আদার্সে সে কত স্পেন্ড করছে? আরও 1/3। ঠিক আছে, তাহলে 1/3 আর 1/3, তার মানে কি দেখো 3 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে 3 যদি টোটাল ইনকাম হয় তার মধ্যে 1 সে স্পেন্ড করছে কোথায়? এডুকেশানে। সিমিলারলি এখানেও যদি আমার 3 ইনকাম হয় তাহলে সে 1 স্পেন্ড করছে কোথায় না ফুড অ্যান্ড আদার্সে। তাহলে আলটিমেট 3-এর মধ্যে থেকে 1 + 1 2 অলরেডি তার খরচা হয়ে গেছে। তাহলে ইনকাম এবং এক্সপেন্ডিচারের রেশিও পেয়ে গেলাম 3:2। তাহলে সেভিংস কত হবে? আর ইনকাম মাইনাস এক্সপেন্ডিচারই হচ্ছে কী হয়ে যায় না সেভিংস হয়ে যায়। তাহলে 3 - 2 হচ্ছে কত হবে? 1 হবে। তার মানে আমি পরিষ্কার বুঝতে পারছি যে টোটাল 3 যদি আমার ইনকাম হয় তার মধ্যে থেকে 1 আমার এক্সপেন্ডিচারে চলে গেল, এক এক্সপেন্ডিচার হয়ে গেল এডুকেশনের জন্য, এক্সপেন্ডিচার হয়ে গেল ফুড অ্যান্ড আদার নেসেসিটিসের জন্য। তাহলে বাকি আমার 1 পড়ে আছে, যেটা কোথায় যাবে না সেভিংসে যাবে। দ্য রেস্ট অফ দ্য স্যালারি, এখানে অফ দ্য স্যালারি দেওয়া হবে, গোজ টুয়ার্ডস হিজ সেভিংস। খুব ভালো কথা। তাহলে অ্যামাউন্ট অফ সেভিংস, তার মানে টোটাল যে আমার স্যালারি সেটি 1:1:1 অনুপাতে ভাগ হয়ে গেল। দেখো 3:2 কী ছিল না ইনকাম ছিল 3, এক্সপেন্ডিচার হয়ে গেছে 2, তাহলে সেভিংস হচ্ছে কত? 1। তাহলে 3-এর ভ্যালু কত বলা হয়েছে না 45,000। তাহলে 1-এর ভ্যালু কত হবে না 3-এর ভ্যালু যদি 45,000 হয় তাহলে 1-এর ভ্যালু হবে 45,000/3, দ্যাট ইজ 15,000। ঠিক এইভাবে কিন্তু এই ধরনের প্রশ্নের সলিউশন আমরা করে থাকবো। তো চলে আসছি অপশন সি হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে চলে যাই। বলছে শ্বেতা অ্যান্ড হরিশ কমপ্লিটেড এ প্রজেক্ট উইথ অ্যান্ড ইনকাম অফ ₹28,000। খুব ভালো কথা, শ্বেতা অ্যান্ড হরিশ মিলে একটি প্রজেক্ট কমপ্লিট করেছে, টোটাল 28,000 তাদের পে করা হয়েছে। খুব ভালো কথা। তাহলে আমি মনে রাখবো যে যখন টোটাল পেমেন্টের গল্প আসবে, এই টোটাল পেমেন্ট মানেই হচ্ছে টোটাল ওয়ার্ক, টোটাল পেমেন্ট মানেই হচ্ছে
টোটাল পেমেন্ট মানেই হচ্ছে কি টোটাল ওয়ার্ক, টোটাল পেমেন্ট মানেই হচ্ছে টোটাল ওয়ার্ক, এটা আমাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। ওকে, এবার কি না, ইন দিস প্রজেক্ট শ্বেতা ওয়ার্ক ফর 20 days, 20 দিন কাজ করেছে শ্বেতা, আর হরিশ কাজ করেছে 30 দিন, খুব ভালো কথা। এবার বলা হলো দেয়ার ডেলি ওয়েজেস আর ইন দ্য রেশিও 5:6। আচ্ছা, ডেলি ওয়েজেস আরেকটি কনসেপ্ট তোমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। ডেলি কোনো কিছু যদি থাকে, ডেলি বা পার ইউনিট আওয়ার, ঠিক আছে, বা পার সেকেন্ড বা পার মিনিট, পার ইউনিট টাইম কোনো কিছু থাকে, যদি ইউনিট টাইমে কোনো কাজ থাকে, তার মানে সেই গল্পটি আর কিছুই নয়, সেটি হচ্ছে আমাদের বলা হয়েছে কি না তাদের এফিসিয়েন্সির রেশিও বলা হয়েছে। তাহলে ডেলি ওয়েজেস মানে হচ্ছে কি তাদের এফিসিয়েন্সি, তাহলে ডেলি ওয়েজেস রেশিও, ডেলি ওয়েজেস রেশিও মানে আর কিছুই নয় তাদের এফিসিয়েন্সি রেশিও। তাহলে এই জিনিসটি আমাদের কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। এবার আমরা কি জানি না, এফিসিয়েন্সির সঙ্গে যদি আমরা টাইম গুণ করে দিই তাহলেই টোটাল ওয়ার্ক পেয়ে যাই, তাহলেই টোটাল ওয়ার্ক পেয়ে যাই। আর টোটাল ওয়ার্ক মানেই হচ্ছে কি টোটাল পেমেন্ট, তাই তো? তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে শ্বেতা তার এফিসিয়েন্সি কত 5, শ্বেতার এফিসিয়েন্সি কত 5, তাহলে শ্বেতা কাজ করছে আর কে কাজ করছে না, হরিশ কাজ করছে। শ্বেতার এফিসিয়েন্সি কত বলা হয়েছে, শ্বেতার এফিসিয়েন্সি বলা হয়েছে 5, সে কতদিন কাজ করেছে 20 দিন, তাহলে 5 × 20 হচ্ছে তার কি না তার টোটাল ওয়ার্ক বা তার টোটাল কি না তার টোটাল ওয়েজেস, তাই তো, তার প্রাপ্ত টোটাল ওয়েজেস। আর সিমিলারলি হরিশ কাজ করেছে কত 30 দিন, তার এফিসিয়েন্সি কত 6, তাহলে 6 × 30 হচ্ছে এখানে কার ওয়েজেস না হরিশের ওয়েজেস। তাহলে তাদের ওয়েজেসের রেশিও আমি আলটিমেট পেয়ে গেলাম। তাহলে দেখো এখান থেকে 0 0 কাটাকুটি করে দাও, দেখো আলটিমেট কী হলো রেশিও না 10:18, 10:18। আর এখানে 10 আর 18 যোগ করলে কত হয় 28, তার মানে 28 যে টোটাল ওয়ার্ক হয় বা 28 যে টোটাল পেমেন্ট হয়, তার মধ্যে শ্বেতার শেয়ার হচ্ছে 10 আর হরিশের শেয়ার হচ্ছে 18, আর 28-এর ভ্যালু কত বলা হয়েছে এই 28,000। তাহলে 10-এর ভ্যালু শ্বেতার আমাকে জানতে চাই যে শ্বেতার শেয়ার কত, তাহলে 10-এর ভ্যালু আমার কত নির্ণয় করতে হবে, তাহলে 28-এর ভ্যালু 28,000 মানে হচ্ছে 1000 গুণ, তাহলে 10 × 1000 মানে 10,000, অপশান ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তো আশা করি তোমাদের প্রত্যেকে বুঝতে পেরেছো এবং কারোর কোনো অসুবিধা নেই। যদি তোমাদের কোনো প্রশ্নে বুঝতে কোনো অসুবিধা হয়, যদি তোমাদের মনে হয় যে আরেকবার বললে ভালো হয়, তো তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি সেই প্রশ্নটা আবার পরের দিন ইনক্লুড করে আমি আবার তোমাদের করাবো, ঠিক আছে? চলে আসি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে বলা হয়েছে 1/sin² 65 প্লাস cos² 65 প্লাস sin 15 প্লাস cos 75 প্লাস cos 65/sin 65 ইজ ইকাল টু √3 tan থিটা আছে। এখানে একটু কারেকশন আছে, এখানে আলটিমেট ছিল √3 × tan থিটা। তাহলে আমার এই এক্সপ্রেশন থেকে কী নির্ণয় করতে হবে, দ্য ভ্যালু অফ থিটা, তাহলে থিটার ভ্যালু আমার নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো খুব ভালো করে লক্ষ্য করে দেখবে যে 65 আর 65 এখানে থাক, এখানে দেখো 15 আর 17, এখানে 65 25। আচ্ছা 15 আর 17 যোগ করে কী হয় 90 হয় তো। তাহলে মনে রাখবো যে যখন আমাকে দুটি কোণের যোগফল, ধরলাম এ আর বি দুটি কোণ বলা হয়েছে, এবং এদের যোগফল যখন আমরা দেখবো 90°, তার মানে আমরা কী মনে রাখবো না কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ঠিক আছে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণের কনসেপ্ট বলা হয়েছে। তাহলে যখন দুটি কোণের যোগফল 90° হয় তখন কি বলা হয় না তাদের একে অপরের পূরক কোণ বলা হয়, তাই দুটি কোণকে একে অপরের পূরক কোণ বলা হয়। তাহলে আশা করি এই কনসেপ্টটি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার দেখো তাহলে যদি আমরা দেখে থাকি যে দুটি কোণের যোগফল 90°, তাহলে আমরা বলতে পারি যে a প্লাস বি যদি 90 হয় তাহলে a ইজ ইকাল টু কী হবে 90° মাইনাস বি, বলতে পারি, বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে যদি আমরা এখানে সাইন এ নির্ণয় করি, তাহলে আমরা এখানে এপারে কী লিখবো, সমান চিহ্নের এপারে সাইন অফ 90° মাইনাস বি, আর সাইন অফ 90 মাইনাস থিটা তোমরা জানো কি কস থিটা। এবং এই কনসেপ্ট থেকে আমরা দেখতে পেলাম যে সাইন এর ভ্যালু কী হয়ে গেল না কস বি এর সঙ্গে সমান হয়ে গেল। তাহলে ঠিক এই যে প্রুফটা তোমাদের দেখালাম, এই প্রুফের ওপরই বেস করে আমরা বলবো যে যদি দুটি কোণের যোগফল 90° হয় তাহলে সারা জীবন কি বলতে পারবো আমরা, সারা জীবন আমরা বলতে পারবো যে সাইন এ ইজ ইকাল টু হচ্ছে কস বি, সাইন এ ইজ ইকাল টু হচ্ছে কস বি, অর কস এ ইজ ইকাল টু হচ্ছে সাইন বি। যদি কি হয় না, যদি এ এবং বি এর যোগফল 90° হয়। সিমিলারলি আমরা কি বলতে পারবো, ট্যান এ ইজ ইকাল টু হচ্ছে কট বি, অর কট এ ইজ ইকাল টু হচ্ছে ট্যান বি। সিমিলারলি আমরা কি বলতে পারবো
না সেক এ ইজ ইকাল টু হচ্ছে কোসেক বি, অর কোসেক এ ইজ ইকাল টু হচ্ছে কি না সেক বি। তাহলে এই কনসেপ্টটি কিন্তু আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে এবং এই কনসেপ্টের প্রশ্ন কিন্তু আমরা পরীক্ষায় দেখবো প্রায়। ঠিক আছে, তাহলে এবার দেখো প্রশ্নে চলে আসি। দেখো ফার্স্ট যে ভগ্নাংশটি আমরা দেখতে পাচ্ছি না 1/sin² 65 প্লাস cos² 65, তাহলে আমরা জানি যে sin² θ প্লাস cos² θ 65 তার মানে কি অ্যাঙ্গেল ইকুয়াল, তার মানে 1/sin² θ প্লাস cos² θ, তাহলে sin² θ প্লাস cos² θ ভ্যালু কত হয় 1 হয়, তাহলে 1/1 মানে এই পুরো ভগ্নাংশটির ভ্যালু আমরা কত পেয়ে গেলাম না 1 পেয়ে গেলাম। খুব ভালো কথা। সাইন 75 আর নিচে কস 75, দেখো 15 আর 75-এর যোগফল কত 90, তাহলে 15 75-এর যোগফল 90 হলে আমরা কি বলতে পারি না সাইন এ ইজ ইকাল টু কস বি। তার মানে কি সাইন এ আর কস বি, এখানে এ ধরে যদি 15 হয় তাহলে বি হচ্ছে 75, তাহলে সাইন এ ইজ ইকাল টু কস বি মানে সাইন 15 আর কস 75-এর ভ্যালু কি ইকুয়াল, তাহলে যদি ওপর নিচে ইকুয়াল ভ্যালু থাকে তাদের রেশিও কী হয় না 1 হয়, তাহলে এখানেও আমরা 1 ভ্যালু পাবো। তাহলে কস 65 আর 25, দেখো 65 আর 25 যোগ করলে 90 হয়, তাহলে কস 65 ইজ ইকাল টু আমি সাইন 25 বলতে পারি, তাহলে এখানেও রেশিওর ভ্যালু কত পেলাম না 1 পেলাম, তাহলে 1 + 1 + 1 ইজ ইকাল টু 3 পেয়ে গেলাম, আর 3 ইজ ইকাল টু কী হলো না √3 tan θ। বোঝা গেল? প্রত্যেকের বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে 3 যদি √3 tan θ সঙ্গে সমান হয়, তাহলে 3 যদি √3 tan θ সঙ্গে সমান হয় তাহলে আমরা বলতে পারি যে tan θ ভ্যালু কী হবে 3/√3, 3/√3 মানে √3, আর প্রত্যেকে জানো যে tan 60 ডিগ্রির ভ্যালু কী হয় √3 হয়ে থাকে, তার মানে কি থিটার ভ্যালু কত হবে 60 ডিগ্রি, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। তো চলে আসি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে কী বলা হয়েছে, দ্য ইউনিট ডিজিট ইন 4 × 38 × 764 × 1256, তাহলে ইউনিট ডিজিট নির্ণয় করতে হবে আমার এই গুণফলটির। তাহলে ইউনিট ডিজিট নির্ণয় করার জন্য আমি কী করব, ইউনিট ডিজিটই দেখব, প্রত্যেকটা ডিজিটের প্রত্যেকটি সংখ্যার ইউনিট ডিজিট দেখব। তাহলে 4-এর তো ইউনিট ডিজিট 4ই হবে, 38-এর ইউনিট ডিজিট হচ্ছে 8, তার মানে 3কে আমরা কী করে দেবো প্রথমেই অঙ্ক থেকে আউট করে দেবো। সিমিলারলি 764 এখানে ডিজিট কত হবে না 4, তার মানে 7 আর 6 কী হয়ে গেল পিকচার থেকে আউট। সিমিলারলি 1256 এখানে ডিজিট কত হবে না এখানে ডিজিট হচ্ছে 6, তাহলে আলটিমেট 4 × 8 গুণ করলে কত পাবো 32, আমরা সবাই জানি। তার মানে এখানে ইউনিট ডিজিট কত পেলাম না 2 পেলাম, এখানে ইউনিট ডিজিট কত পেলাম 2 পেলাম। এবার 2-এর সঙ্গে 4 গুণ করে কত পাবো 8, তার মানে এখানে ইউনিট ডিজিট কত পেলাম না 8 পেলাম। 8-এর সঙ্গে যদি 6 গুণ করি তাহলে ইউনিট ডিজিট কত পাবো 8 × 6 = 48, তার মানে ইউনিট ডিজিট কত পাবো না 8ই পাবো। তার মানে আমার আনসার কী হয়ে গেলো, এই পুরো গুণফলের ইউনিট ডিজিট কত হলো না 8 হয়ে গেল, অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার। চলে যাই নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে বলা হয়েছে দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ লেডিস টু জেন্টস ইন এ ক্লাব ইজ 3:2, তাহলে লেডিস আছে আর জেন্টস আছে, তাদের রেশিও বলা হয়েছে কি 3:2। খুবই ভালো কথা, কোনো অসুবিধা নেই। এবার বলা হলো 300 লেডিস জয়েন দ্য ক্লাব অ্যান্ড দ্য রেশিও বিকাম 5:2, তাহলে এবার কি হয়েছে না লেডিস অ্যাড হয়েছে, লেডিস কত হয়েছে অ্যাড হয়েছে না 300 অ্যাড হয়েছে, তার জন্য রেশিও কি হয়ে গেছে 5:2 হয়ে গেছে। তাহলে লেডিস অ্যাড হয়েছে, কত অ্যাড হয়েছে না লেডিস 300 অ্যাড হয়েছে, তার জন্য কি হয়েছে না রেশিও চেঞ্জ হয়ে 5:2 হয়েছে। দেখো এখানেও জেন্টস 2, এখানেও জেন্টস 2, জেন্টসের মধ্যে কোনো নাম্বারের চেঞ্জ হয়নি, তাই দেখো রেশিওতেও কিন্তু এর কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। তাই আমাকে কিন্তু এই ধরনের প্রশ্নে যেখানে চেঞ্জ হচ্ছে না, যেখানে ইনপুট আসছে না বা যেখান থেকে কোনো আউটপুট আসছে না সেই দিকেই আমায় লক্ষ্য করতে হবে, যে ফিক্সড আছে, যে কনস্ট্যান্ট আছে। তাহলে এখানে জেন্টস হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমাকে জেন্টসের দিকে লক্ষ্য করতে হবে। যদি এখানে রেশিওর টার্মে কোনো চেঞ্জ থাকে তাহলে আমাকে সেম করতে হবে, যেহেতু এখানে সেম দেওয়া আছে তাহলে প্রশ্ন একদম ইজি আছে আমার। জাস্ট কি করতে হবে না লেডিস ছিল 3 হয়েছে 5, চেঞ্জ কত হয়েছে 2-এর ইনক্রিজ ঘটেছে, আর সেই 2-এর ভ্যালুই বলা হয়েছে কত 300, 2-এর ভ্যালুই কত বলা হয়েছে না 300। নির্ণয় করতে হবে দ্য নাম্বার অফ লেডি মেম্বার নাও ইন দ্য ক্লাব, তাহলে এখন বর্তমান লেডি মেম্বার হচ্ছে 5, তাহলে 2-এর ভ্যালু যদি 300 হয় তাহলে 5-এর ভ্যালু কত হবে না 2-এর ভ্যালু 300 মানে কত গুণ হয়েছে না 150 গুণ, তাহলে 5 × 150 মানে 750 হয়ে যাবে আমার এই প্রশ্নের সঠিক আনসার, অপশান ডি। আচ্ছা, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমি মন থেকে বানাইনি, খুব ভালো করে এখানে লক্ষ্য করে দেখো। RRB NTPC CBT 1 28/12/2020 শিফট 1 পেপার থেকে প্রশ্নগুলি নেওয়া হয়েছে। তো এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং প্রশ্নগুলোর ইম্পর্টেন্স কিন্তু খুবই বেশি, তাই খুব ভালো করে মন দিয়ে শুনবে। চলে আসি পরের প্রশ্নে। দ্য ভ্যালু অফ 6/5 অফ
1/3 প্লাস 2/4 মাইনাস 5/6 অফ 3/10 প্লাস 12/10 মাইনাস 1/6 ইজ। তাহলে এই যে পুরো সিম্পলিফিকেশানটি দেওয়া হয়েছে বাবা, এই পুরো সিম্পলিফিকেশানটি তোমাদের আমি দেখাবো খুবই সহজে। আমরা বাচ্চাবেলায় যেভাবে সিম্পলিফিকেশান করতাম, এখানে যোগ করবো এখানে যোগ করবো, ওরমভাবে করবো না, একটু অন্যরকমভাবে। ভালো করে দেখো, দেখো আমরা জানি কি না, এই সিম্পলিফিকেশানগুলো সাধারণত বদমাশ রুলের উপর বেস করে তৈরি করা হয়, BODMAS, যেখানে বি ফর ব্র্যাকেট, যেখানে বি কাকে ডিনোট করে, ব্র্যাকেটকে ডিনোট করে, ও কাকে ডিনোট করে না, অফকে ডিনোট করে, ডি কাকে ডিনোট করে, ডিভিশন বা ভাগকে ডিনোট করে, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবস্ট্রাকশন। তার মানে এই যে প্রত্যেকটা সাইন আমি লিখলাম, এগুলোর ওপর থেকে নিচে অবধি আমি কেন লিখেছি না, ক্রোনোলজিক্যালি এদের কাজ আমরা আগে করব। তার মানে কি, আগে আমরা ব্র্যাকেটের কাজ করব, তারপর অফের কাজ, তারপর ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তাহলে বদমাশ কথাটি হচ্ছে এই জিনিসটাকেই ব্যক্ত করে। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু আমাকে সেম রুল ফলো করতে হবে, এটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট। এই রুল তোমাকে ফলো করেই কিন্তু এই ধরনের সিম্পলিফিকেশনের আনসার নির্ণয় করতে হবে। আচ্ছা, এবার চলে আসি, দেখো 6/5 অফ, তাহলে 6/5 অফ, 6/5কে 6/5 লিখে রাখো। অফ মানে কি জানি আমরা, সাইন কী হয় না, গুণ হয়, তাহলে অফ দেওয়া আছে কেন, অফই লিখে রাখো। আমরা ব্র্যাকেটের কাজ আগে করবো জানি, তাই এই ব্র্যাকেটের কাজ আগে করব। আচ্ছা, এই ব্র্যাকেটের কাজ করার সময় যেটা আমায় করতে হবে, দেখো 2/4, 2/4কে তোমরা কাটাকুটি করে নিতে পারো। 2/4 মানে হচ্ছে কত না, 1/2 করতেও পারো, নাও করতে পারো। এখানে দেখো ভগ্নাংশগুলোর হরে কী আছে, 3 আর 4, 3 আর 4 এলসিএম কত, 12। তাহলে প্রত্যেকটা ভগ্নাংশের হরকে 12 বানাও, প্রত্যেকটা হরকে কী করবো, আমি 12 করবো। তাহলে 1/3 3 কেজি 12 করি, তাহলে 4 গুণ করতে হলে উপরেও 4 গুণ করতে হবে। তার মানে আলটিমেট 1/3 হয়ে গেল কত না, 4/12। সিমিলারলি 2/4 আমি 4কে কী করবো না, 12 করবো, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2, 3 দিয়ে গুণ করতে হবে, তার মানে 6/12। তাহলে আলটিমেট দেখো 4/12 আর 6/12 যোগ করে কী হয়ে গেল না, 10/12। 10/12 কতটা ইজি হয়ে গেল দেখো ব্যাপারটা। তার মানে এই পার্টটার ভ্যালু আমি পেয়ে গেলাম 1 সেকেন্ডে 10/12। ঠিক আছে, এবার দেখো -5/6 লিখে রাখো, অফ লিখে রাখো। এখানেও দেখো সেম, 3-এর 10 আর 12-এর 20, ভগ্নাংশগুলোর হরে কে বসেছে 10 আর 20, এলসিএম কত, 20। তাহলে প্রত্যেককে 20 বানাও, প্রত্যেকের হরকে কী করতে হবে, 20 বানাতে হবে। তাহলে 10কে আমার শুধু 20 বানাতে হবে, 20 তো 20 আছে, তাহলে এখানে আমার চেঞ্জ করার কোনো দরকার নেই। 10কে 20 বানানো মানে 2 দিয়ে গুণ করা, তার মানে আলটিমেট নিচেই 2 দিয়ে গুণ করি, ওপরেও 2 দিয়ে গুণ করতে হবে। তার মানে 6/20 হয়ে গেল আমার ভগ্নাংশটি, তাই তো। তাহলে 6/20 আর 12/20 যোগ করলে কত হবে, 18/20, আর -1/6 যেটা মাঝে থাক। তাহলে এবার দেখো প্রশ্ন কত ইজি হয়ে গেল। আর আমরা জানি যে অফের কাজ এরপরে আগে করতে হয়, তাহলে অফ মানে হচ্ছে কি, গুণ। ঠিক আছে, এই ব্র্যাকেটটি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আলটিমেট 6/5 অফ 10/12, তো কাটাকুটি হচ্ছে, অবশ্যই হচ্ছে। 5 2 2 6 12 আর 6 6 ক্যান্সেল হবে, তার মানে এই পুরো জায়গাটির ভ্যালু আমি 1 পেয়ে গেলাম। এখান থেকে আমি ভ্যালু কত পেলাম না, 1 পেলাম। মাইনাস এখান থেকে দেখি 5-এর 6 অফ 18/20, তাহলে এখানেও কাটাকুটি হচ্ছে অবশ্যই। 5 আর 20 কাটাকুটি হচ্ছে কত, এখানে 4, এখানে 6 18 3, তার মানে 3/4, তার মানে -3/4। কত পেলাম এখানে, -3/4, খুব ভালো কথা। আর এখানে পাচ্ছি -1/6। এবারে দেখো আবার আমার সেম কনসেপ্ট, যেখানে দেখবো ভগ্নাংশ সেখানে ভগ্নাংশের হরকে সেম বানাও। 3/4, এখানে 1/6, তাহলে 4কে 4 আর 6 এলসিএম কত, 12। 4 আর 6 এলসিএম কত, 12। তাহলে 4কে 12 যদি বানাই আমি, তাহলে 4কে যদি 12 বানাই, তাহলে 4কে 12 বানালে আমার 3/4 আলটিমেট কী হবে না, আলটিমেট 4কে 12 করতে গেলে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে নিচেই 3 দিয়ে গুণ করি, ওপরেও 3 দিয়ে গুণ করতে হবে। 1/6কে যদি আমি 6কে 12 বানাতে চাই, তাহলে 6কে 12 বানাতে গেলে আমায় কী করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে ওপর নিচে। ওকে, সিমিলারলি 1কে আমি কী দেখতে পাচ্ছি, 1 মানে নিচে কী আছে, একই আছে, তার মানে 1/1কে আমি কী লিখতে পারি, 12/12। 1/1কে আমি কী লিখতে পারি, 12/12। দেখো আলটিমেট প্রশ্ন হয়ে গেল খুব ইজি। তাহলে প্রত্যেকের নিচে 12 হয়ে গেছে, তাহলে নিচের দিকে আমার দেখার কোনো প্রশ্ন নেই। আর উপরে কী হলো, 12 - 9 - 2/12, তাহলে 12 মাইনাস কী হলো, 11, তাহলে 12 - 11 করলে 1 হয়ে যায়, তাহলে 1/12 হয়ে যায় আমার কারেক্ট আনসার, অপশান এ। ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, কারোর কোনো ডাউট থাকার কথা নয়। চলে যাই নেক্সট প্রশ্নে। The ratio of two positive number is 3:7 and their LCM is 231. The smaller number is. তাহলে সবসময় মনে রাখবো এই প্রশ্নের সঠিক আনসার করার জন্য আমার যেটা ভাবতে হবে সেটা হচ্ছে কি না, সংখ্যা দুটোর রেশিও বলা হয়েছে 3:7, তাই তো। তাহলে আলটিমেট আমরা সংখ্যা কী করে পাই,
মনে রাখবো যে যদি আমার দুটি সংখ্যার রেশিও বলা থাকে এবং তাদের এইচসিএফ বলা থাকে, তাহলে রেশিওর প্রত্যেকটা টার্মের সঙ্গে যদি এইচসিএফ আমি গুণ করে দিই তাহলেই আমি সংখ্যা পেয়ে যাব। তাহলে ফার্স্ট নাম্বার হচ্ছে আমার কি না 3 ইন্টু এইচসিএফ, আর সেকেন্ড নাম্বার হচ্ছে আমার 7 ইন্টু এইচসিএফ। ঠিক আছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে আমি মনে রাখবো। দেখো, এই প্রশ্নটির সমাধান করার জন্য আমার যেটা দেখতে হবে যে আমাকে ছোট সংখ্যাটি নির্ণয় করতে বলে। তাহলে ছোট সংখ্যা আলটিমেট কোনটি হবে না 3-এর সঙ্গে এইচসিএফ গুণ করলে যে সংখ্যাটি পাবো। কারণ কি বোথ প্লেস ফার্স্ট আর সেকেন্ড প্রত্যেকটাতে আমি এইচসিএফ গুণ করছি, তাহলে এইচসিএফ তো সমান, আর এখানে 3 গুণ এখানে 7 গুণ, তার মানে অবভিয়াসলি 3 গুণটাই হবে কি ছোট সংখ্যা। তার মানে যে সংখ্যাটি আমার আনসার হবে, যেটি আমার কারেক্ট আনসার হবে, সেটি কী হবে 3-এর মাল্টিপল। তাহলে 3-এর মাল্টিপল এই 4টে অপশানের মধ্যে কী আছে? অপশান বি একমাত্র 33, যেটি 3-এর মাল্টিপল। চোখ বন্ধ করে আমি আনসার নির্ণয় করতে পারি যে আনসার হবে আমার কি 33। কোনো কিছু অঙ্ক করার দরকার নেই। এবার বলি, যদি আমাকে অঙ্ক করতে হয় তখন আমি কি করব? আমি ফার্স্ট নাম্বার পেয়ে গেছি, সেকেন্ড নাম্বার পেয়ে গেছি, আর জানি যে দুটি সংখ্যা দেওয়া থাকলে, দুটি সংখ্যার এইচসিএফ এবং এলসিএম দেওয়া থাকলে সবসময় কী হয় না সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির এলসিএম এবং এইচসিএফের গুণফলের সঙ্গেও সমান হয়। তার মানে আমি কি বলবো না ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার। তাহলে ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার মানে কি 3 ইন্টু 7 21 ইন্টু এইচসিএফের স্কোয়ার ইজিক্যাল টু কি না এইচসিএফ ইন্টু এলসিএম ইজিক্যাল টু হচ্ছে এইচসিএফ ইন্টু এলসিএম। তাহলে আলটিমেট দেখো এইচসিএফের স্কোয়ার আর এইচসিএফ কাটাকুটি হয়ে দিয়ে কত পড়ে রইল না এইচসিএফই পড়ে রইল। তাহলে আলটিমেট আমি কী পেলাম না এইচসিএফ পেয়ে গেলাম। তাহলে এইচসিএফ ইজিক্যাল টু কী হবে এলসিএম বাই 21, তার মানে 231 বাই 21 করলে আমি কী পেয়ে যাব না এইচসিএফ পেয়ে যাব। তাহলে এটাই হচ্ছে আমার মনে রাখতে হবে, যখন দুটি সংখ্যার রেশিও বলা থাকবে, রেশিও দুটি টার্মের গুণফল যদি 231কে আমি ভাগ করে দিই, তার মানে 231/3 করে দিই, তাহলেই আমি কী পেয়ে যাব না এইচসিএফ পেয়ে যাব। আর এইচসিএফ পাওয়া মানে কি আমি নাম্বার পেয়ে যাব। তাহলে 231/21 মানে কত হবে না 11 হয়ে যাবে আমার এইচসিএফ। আর এইচসিএফ যখনই পেয়ে গেলাম তাহলে নাম্বার কী করে পাবো না জাস্ট আমি কী করে দেবো না এইচসিএফকে গুণ করে দেবো এই রেশিও দুটো টার্মের সঙ্গে। তাহলে 3 ইন্টু 11 33 হয়ে যাবে ফার্স্ট নাম্বার, আর সেকেন্ড নাম্বার হবে 7 ইন্টু 11 দ্যাট ইজ 77। অপশান বি হয়ে যাবে আমার কারেক্ট আনসার, কারণ স্মলেস্ট নাম্বার আমাকে নির্ণয় করতে বলেছে। তো আশা করি বোঝা গেল। কিন্তু এই প্রশ্নের জন্য আমায় কিন্তু কী করতে হবে না জাস্ট 3-এর ডিভিসিবিলিটি দেখতে হবে বা 3-এর মাল্টিপল দেখতে হবে। তাই 3-এর মাল্টিপল 4টে অপশানের মধ্যে একটি আছে, সেটি হচ্ছে কি অপশান বি। তাই অপশান বি কারেক্ট আনসার হবে, কোনো কিছু করার দরকার নেই। কিন্তু মেথড যদি আমার জানতে হয়, এটি হচ্ছে আমার কারেক্ট মেথড। ওকে, তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, কারোর কোনো ডাউট থাকার কথা নেই। চলে যাই নেক্সট প্রশ্নে। The cost price of an article is 75% of the mark price. If a discount of 15% is allowed, then the profit or loss percentage is. তাহলে বলো এই প্রশ্নটির সমাধান করার জন্য তোমরা কী করবে? তাই আমি তোমাদের যখন এসএসসি সিজিএল প্রিলিমসের প্রশ্ন সলভ করাচ্ছিলাম তখন আমি তোমাদের এই ধরনের প্রশ্নের সমাধান করিয়েছি। এই প্রশ্ন সমাধান করার জন্য সবচেয়ে মারাত্মক যে কনসেপ্ট, সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কনসেপ্ট, যেটি দিয়ে আমরা খুব সহজেই প্রশ্নের সমাধান করতে পারবো, সেটি হচ্ছে না মার্ক প্রাইস আর কস্ট প্রাইসের রেশিও। মার্ক প্রাইসের আর কস্ট প্রাইসের রেশিও কার সঙ্গে সমান হয় না MP/CP ইজিক্যাল টু 100 প্লাস প্রফিট অর লস বাই, আচ্ছা প্রফিট হলে কিন্তু প্লাস আর লস হলে কিন্তু মাইনাস, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে 100 প্লাস প্রফিট বাই 100 মাইনাস বাই কি 100 মাইনাস ডিসকাউন্ট। ঠিক আছে, তাহলে MP/CP ইজিক্যাল টু 100 প্লাস প্রফিট বাই 100 মাইনাস ডিসকাউন্ট। আরে MP/CP কোথায় পাবো? আমার তো MP/CP দেওয়াই নেই। ফার্স্ট লাইনটি পড়ো, দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 75% অফ দ্য মার্ক প্রাইস। তার মানে কি CP ইজিক্যাল টু 75% অফ MP, এটি বলা আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে CP/MP ইজিক্যাল টু 75%, আর 75% মানে কি 75%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? তোমরা সবাই জানো যে 25% মানে 1/4, তার মানে 75% মানে হচ্ছে 3/4। তার মানে CP/MP এর রেশিও কত পেয়ে গেলাম না 3/4। তাহলে MP/CP নির্ণয় করতে হবে। MP/CP কী হবে জাস্ট উল্টো হয়ে যাবে, মানে 4/3 মাইনাস 100 প্লাস প্রফিট প্লাস 100 মাইনাস ডিসকাউন্ট বলা হয়েছে 15% অ্যালাউ করা হয়েছে। তাহলে প্রফিট আর লস পার্সেন্টেজ আমার নির্ণয় করতে হবে। তাহলে 100 মাইনাস
15 মানে হচ্ছে কত 85, ব্যাস গল্প শেষ। তাহলে দেখো আলটিমেট কত পেলাম না 300 প্লাস 3p ইজ ইকাল টু 85 ইন্টু 4, তার মানে 4 5 20 শূন্য 2, 4 8 32 আর 2 34, 340। তার মানে আলটিমেট 3pর ভ্যালু পেয়ে গেলাম কত না 340 মাইনাস 300, দ্যাট ইজ 40। তার মানে পি এর ভ্যালু কত হবে না পি এর ভ্যালু হবে 40/3। পি এর ভ্যালু কত হবে না 40/3, মানে প্রফিট কত হয়েছে 40/3%, তার মানে 13.33, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ, কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। চলে যাই নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, এবং এই প্রশ্নের কনসেপ্ট আমি বলে দিয়েছি প্রত্যেককে, যে সিম্পল ইন্টারেস্ট যখনই আমার দেয়া থাকবে এবং যখনই আমার হাতে প্রিন্সিপাল দেয়া থাকবে এবং টাইম দেয়া থাকবে, আমার মাথায় রাখতে হবে যে এসআই পার্সেন্টেজের কনসেপ্ট। এসআই পার্সেন্টেজ হচ্ছে খুব মারাত্মক একটি কনসেপ্ট। এসআই পার্সেন্টেজ কী করে নির্ণয় করা হয় না, যদি রেট পার্সেন্টেজের সঙ্গে টাইম গুণ করে দেওয়া হয়। রেট পার্সেন্টেজের সঙ্গে টাইম গুণ করে দেওয়া হয়, তাইলেই আমি কি পেয়ে যাই না এসআই পার্সেন্টেজ পেয়ে যাই। এসআই পার্সেন্টেজ কি অ্যাকচুয়াল কনসেপ্ট কি এসআই পার্সেন্টেজ মানে? এসআই পার্সেন্টেজ মানে হচ্ছে আমি 2680 টাকা টোটাল ইন্টারেস্ট পেয়েছি, এবং সেই ইন্টারেস্টটা কত টাকার ওপর পেয়েছি 13400। তাহলে এই রেশিও থেকে আমি যে পার্সেন্টেজ পাবো সেই পার্সেন্টেজই হচ্ছে, তার মানে 2680/13400 ইন্টু 100 করলে আমি যে পার্সেন্টেজ পাবো সেই পার্সেন্টেজই হচ্ছে আমার কি না এসআই পার্সেন্টেজ। সেই পার্সেন্টেজ হচ্ছে কি আমার এসআই পার্সেন্টেজ, এটাই মাথায় রাখতে হবে। তাহলে এসআই পার্সেন্টেজ আমি কী করে পেলাম না 2680/13400 ইন্টু 100 করে, ব্যাস এবার এখানে লিখে ফেলো। তাহলে 268 দেখো খুব ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে দুটো শূন্য এখানে অটোমেটিক ক্যান্সেল আউট হয়ে গেল, আর 134 আর 268 কি 2 গুণ হচ্ছে মানে 20 গুণ আলটিমেট, তার মানে 20%। এসআই পার্সেন্টেজ কত হলো না 20%। আর 20% এখানে দরকার নেই লেখার, কারণ এখানেও দেখো পার্সেন্টেজ আছে, এখানেও পার্সেন্টেজ সাইন আছে, তাহলে পার্সেন্টেজ সাইন এখানেই কী হলো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 20 ইজ ইকাল টু আর পার্সেন্টেজ আর টি এর ভ্যালু কত না টি এর ভ্যালু আমি দেওয়া আছে 4 ইয়ার্স, 4 বছরের জন্য রাখা হয়েছে। তারপর আলটিমেট আর এর ভ্যালু কত হলো না 5%। আর এর ভ্যালু কত হলো 5%, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাই এসআই পার্সেন্টেজের কনসেপ্ট জানা থাকলে এই প্রশ্নের সমাধান করতে আমাদের বেশি সময় লাগার কথা নয়। চলে যাই নেক্সট প্রশ্নে। দ্য অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল অফ এ রম্বাস আর ইন দ্য রেশিও 3:6, দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল অফ দ্য রম্বাস ইজ। মনে রাখবো যে একটি রম্বাসের যদি আমাকে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের রেশিও বলা থাকে, তাহলে এক কথায় আমি বলবো যে রম্বাসের সবসময় অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম হয়। অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম হয়, এই যে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বলা হয়েছে এর সাম হবে কত না এর সাম হবে 180 ডিগ্রি। এর সাম হবে কত না 180 ডিগ্রি। তাহলে 3 আর 6-এর যোগফল কত বাবা 3 আর 6-এর যোগফল হচ্ছে 9। তাহলে 9-এর ভ্যালু কত 180, কত গুণ 20 গুণ। তাহলে 3 ইন্টু 20 করলে কত পাবো 60 পাবো, 6 ইন্টু 20 করলে কত পাবো 120 পাবো। তার মানে স্মলেস্ট অ্যাঙ্গেল কত হয়ে যাবে 60 ডিগ্রি, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। স্মলেস্ট অ্যাঙ্গেলই আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে রম্বাসের কী হয় না, রম্বাস মানে মনে রাখতে হবে রম্বাস হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্যারালোগ্রাম। আর প্যারালোগ্রামে কী হবে না অপোজিট অ্যাঙ্গেল সবসময় সমান হবে, ঠিক আছে। তার মানে এই কোণের সঙ্গে এই কোণ সমান এবং এই কোণের সঙ্গে এই কোণ সমান, এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের রেশিও বলা হয়েছে, তার মানে এটি যদি 3 হয় এর অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল হচ্ছে এটি হবে 6। আমরা জানি যে অপোজিট কোণ সমান হয়, তার মানে এটি 6 হলে এটা 6, আর এটি 3 হলে এটি হবে 3। তাহলে দেখো এখানেও অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল কি 3 + 6, এখানেও অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল কি 3 + 6, এখানেও অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম কত 3 + 6, আর এখানেও অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম কত 3 + 6। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, তাহলে আমাদের এই প্রশ্নের সমাধান করতে 2 সেকেন্ড লাগবে। তাহলে কনসেপ্ট কি বললাম যে রম্বাসের অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম কত না 180 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো, কারোর কোনো ডাউট নেই। চলে যাই পরের প্রশ্নে।
12 number question বলছে in order to qualify in an examination one has to secure 50% of the overall marks in an examination consisting of two paper। তাহলে খুব ভালো কথা, দুটি পেপার দেওয়া হয়েছে, দুটি পেপারের একটি এক্সাম হবে, এক্সামে দুটি পেপার হবে, ঠিক আছে। মানে টিয়ার 1 আর টিয়ার 2 ধরে নিতে পারো, বা সিবিটি 1 আর সিবিটি 2 ধরে নিতে পারো। বলা হয়েছে ওভারঅল তাকে 50% পেতে হবে, মানে 100-র যদি টোটাল আমার নাম্বার থাকে তার মধ্যে 50 আমাকে পেতে হবে, তবেই আমি কোয়ালিফাই করব। এবারে বলা হলো যে স্টুডেন্ট সিকিউর 40% অন দ্য ফার্স্ট পেপার। তাহলে পুরো এক্সাম প্রসেসটিতে আমরা দুটো পেপার থাকবে, ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার, মানে সিবিটি 1 আর সিবিটি 2। ফার্স্ট পেপারে একটি স্টুডেন্ট 40% মার্কস পেয়েছে, সেকেন্ড পেপার আমার বলে দেয়নি কত মার্কস পেয়েছে, বলছে মিনিমাম হোয়াট পার্সেন্টেজ অফ দ্য মার্কস শুড ই সিকিউরড ইন দ্য সেকেন্ড পেপার অফ 150 মার্কস। তাহলে বলা হলো যে ফার্স্ট পেপারটি এখানে বলা হয়েছে 200 মার্কসের হয়েছে, ফার্স্ট পেপারটি 200 মার্কসের হয়েছে, সেকেন্ড পেপারটি হচ্ছে 150 মার্কসের হয়েছে। খুব ভালো কথা, কিন্তু 200 মার্কসের মধ্যে ফার্স্ট পেপারে সে 40% মার্কস পেয়েছে, আর সেকেন্ড পেপারে 150-র মধ্যে কত পার্সেন্ট মার্কস পেলে পুরো এক্সামে, মানে ওভারঅল, মানে 200 প্লাস 150, মানে 350 আউট অফ 350-তে সে 50% মার্কস পাবে, এটাই আমাকে নির্ণয় করতে হবে। তাহলে সবসময় আমরা রাখবো যে যখনই দুজনের মধ্যে গল্প হবে এবং অন অ্যান্ড অ্যাভারেজের গল্প আসবে, সেখানেই আমাদের অ্যালিগেশন প্রসেস থাকবে, ঠিক আছে। অ্যালিগেশন প্রসেস আমাদের বুঝতে যেন 1 সেকেন্ড সময় না লাগে। তাহলে আমি ধরে নেবো কি না, এই সেকেন্ড পেপারে সে এন পার্সেন্টেজ নাম্বার পেয়েছে। আর অবশ্যই তোমরা বুঝতে পারছো যে অ্যালিগেশনে এই মিডিলে যে বসে থাকে সে কিন্তু এদের মধ্যবর্তী কোনো একটি সংখ্যা হয়, তার মানে যেমন 40% হচ্ছে 50% অপেক্ষা ছোটো, তার মানে অবভিয়াসলি এনের ভ্যালু কী হবে, 50 গ্রেটার দ্যান 50 হবে। এটা তোমরা এখান থেকে বুঝে গেছো আশা করি। এবার দেখো 50 মাইনাস 40 করে আমরা এখানে লিখবো, 50 মাইনাস 40 করে কত পাবো না 10, আর এখানে কত লিখবো না এন হচ্ছে 50 অপেক্ষা বড়, তার মানে এখানে আমরা লিখবো এন মাইনাস 50। এবার এই যে রেশিও পেলাম n-50 এই রেশিওটি আলটিমেট কিসের রেশিও না, আমি দেখতে পাচ্ছি এখানে 40% নাম্বার পেয়েছি। তাহলে এই 40% পার্সেন্টেজ যখনই বার করছি, কার ওপরে পার্সেন্টেজ বার করছি না, টোটাল মার্কসের ওপর। আর টোটাল মার্কসের ওপর অ্যালিগেশন করা হয়েছে, মানে ফাইনাল রেশিও আমরা টোটাল মার্কসেরই পেয়েছি, মানে কি কত নাম্বারের এক্সাম হয়েছে, কত নাম্বারের এক্সাম হয়েছে। তার মানে কত নাম্বারের এক্সাম, দেখো ফার্স্ট পেপারে বলা হয়েছে 200 নাম্বারের এক্সাম এবং সেকেন্ড পেপারে বলা হয়েছে 150 নাম্বারের এক্সাম। তার মানে আলটিমেট n-50 বাই 10 ইজ ইকাল টু কত না 200/150। ব্যাস, বলো এখান থেকে প্রশ্নটির সমাধান করতে আলটিমেট কতক্ষণ লাগা হয়েছে, 20/15, তাহলে 5 দিয়ে 5 4 20, 5 3 15। ব্যাস, তাহলে 3n-150 ইজ ইকাল টু হচ্ছে 40। তার মানে সেখান থেকে আমি এনের ভ্যালু কত পাবো, এনের ভ্যালু আমরা পাবো 40 প্লাস 150 মানে 190, আর 190/3 করলে আমরা কত পাবো 3 6 18, 63.33 এরকম একটা ভ্যালু পাবো, মানে 63 অপেক্ষা বৃহত্তম, 63 অপেক্ষা একটুখানি বড়, সেটা হচ্ছে 64%। অ্যাপ্রক্স ভ্যালু আসবে, অ্যাপ্রক্স 64% আমাকে নাম্বার পেতে হবে কোন পেপারে না সেকেন্ড পেপারে। অপশন এ হয়ে যাবে আমার কারেক্ট আনসার। চলে যাই নেক্সট প্রশ্নে। অসাধারণ একটি প্রশ্ন, ইফ এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকাল টু 125, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকাল টু 25 এবং এ প্লাস বি এর ভ্যালু যদি 5 হয়, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কত হবে। দেখো প্রশ্নটির সমাধান করতে আমার 1 সেকেন্ড লাগবে, আমি প্রশ্নের দেখি আনসার 25 বলতে পারি, কিন্তু কী করে, খুব ভালো করে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভ্যালু কত বলা হয়েছে 25, এ প্লাস বি এর ভ্যালু কত বলা হয়েছে 5, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের দুটি ফ্যাক্টর, আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ফ্যাক্টরে ভাঙলে আমরা কী পাবো না এস প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি এর গুণফল বলা হয়েছে 25 এবং সেখানে এ প্লাস বি এর ভ্যালু বলা হয়েছে 5, এ প্লাস বি এর ভ্যালু বলা হয়েছে 5, তার মানে এ মাইনাস বি এর ভ্যালু কত বেরোবে 25/5 মানে 5। তার মানে এখান থেকে এটুকু আমার পরিষ্কার যে এ প্লাস বি এর ভ্যালুও 5 আর এ মাইনাস বি এর ভ্যালুও 5, তার মানে এ প্লাস বি ইজ ইকাল টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইজ ইকাল টু এ মাইনাস বি কখন হতে পারে
এ প্লাস বি ইজ ইকাল টু এ মাইনাস বি কখন হতে পারে, কখন পসিবল, যদি বি সমান 0 হয়, ইফ বি ইজ ইকাল টু 0। যদি বি সমান 0 হয় তাহলে আমরা বলতে পারি যে এ প্লাস বি আর এ মাইনাস বি হচ্ছে ইকুয়াল, এ প্লাস বি এবং এ মাইনাস বি হচ্ছে ইকুয়াল। এবার কি বলা হয়েছে দেখো, এ প্লাস বি হচ্ছে 5 আর এ মাইনাস বিও হচ্ছে 5, আর বি যদি 0 হয়, বিকে যদি 0 করে দাও, তার মানে এর ভ্যালু কত বেড়ে গেল, এর ভ্যালু পেয়ে গেলাম আমি 5। তাহলে এ এর ভ্যালু 5 পেয়ে গেলাম, বি এর ভ্যালু 0 পেয়ে গেলাম, আর কি চাই। তাহলে প্রত্যেকটা জায়গায় দেখো বি এর ভ্যালু 0 করলে দেখো এ স্কোয়ার 25, এখানে দেখো বি এর ভ্যালু 0 করলে এ কিউব সমান হচ্ছে 125, তার মানে এ ইজ ইকাল টু 5 আমরা প্রত্যেক জায়গা থেকেই পেয়ে যাচ্ছি। তাহলে বি এর ভ্যালু 0 করলে আলটিমেট এ বিও 0, বি স্কোয়ারও 0, তাহলে এ স্কোয়ারের ভ্যালু মানে নির্ণয় করতে হবে, যেখানে এ এর ভ্যালু 5, তার মানে স্কোয়ার ভ্যালু কত হবে 25 হবে, অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। তো এই প্রশ্নটি করার জন্য জাস্ট এইটুকু বুঝলেই যথেষ্ট যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলা হয়েছে 25 এবং এ প্লাস বি 5, তার মানে এ মাইনাস বি অবভিয়াসলি 5, তার মানে অবভিয়াসলি এ প্লাস বি এবং এ মাইনাস বি হচ্ছে ইকুয়াল, এবং তখনই এটা পসিবল যদি বি ইজ ইকাল টু 0 হয়। চলে আসি নেক্সট প্রশ্নে। দ্য সাম অফ দ্য টু নাম্বার ইজ 60। দুটি সংখ্যার সাম বলা হয়েছে, তাহলে ধরলাম এক্স একটি সংখ্যা এবং ওয়াই একটি সংখ্যা, এক্স প্লাস ওয়াই বলা হয়েছে 60। দেয়ার এইচসিএফ অ্যান্ড এলসিএম আর 12 অ্যান্ড 72 রেসপেক্টিভলি। তাহলে যখন দুটি সংখ্যার আমি ধরে নিলাম এক্স এবং ওয়াই, তাদের এইচসিএফ এবং এলসিএম বলা হয়েছে 12 এবং 17, তাহলে আমরা বলতে পারি যে সংখ্যা দুটোর গুণফল সংখ্যা দুটির এলসিএম এবং এইচসিএফের গুণফলের সঙ্গে সমান। তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি এক্স ওয়াই ইজ ইকাল টু কি না 12 ইন্টু 72, ব্যাস। বলা হয়েছে কি নির্ণয় করতে হবে, দ্য সাম অফ দ্য রেসিপ্রোকালস অফ দ্য টু নাম্বারস ইজ। তাহলে সংখ্যা দুটোর রেসিপ্রোকালের সাম, রেসিপ্রোকাল মানে কি বাংলায় যাকে আমরা বলে থাকি অনন্যক, বাংলায় আমরা কি বলে থাকি অনন্যক, রেসিপ্রোকালকে আমরা বাংলায় কি বলে থাকি অনন্যক, ঠিক আছে। তার মানে যদি এন একটি সংখ্যা থাকে, এর অনন্যক সবসময় কি 1/n, ঠিক আছে, মানে জাস্ট 1 দিয়ে ভাগ করব, উল্টে দেবো, এন ইজ ইকাল টু কি, এনের অনন্যক কী হবে না 1/n, ঠিক আছে। তাহলে এক্সের অনন্যক কী হবে না 1/x, ওয়াইয়ের অনন্যক কী হবে 1/y, এদের কী নির্ণয় করতে হবে, সাম নির্ণয় করতে হবে। এবার তোমরা আমাকে বলো 1/x প্লাস 1/y করলে আমরা কী পাবো, এলসিএম পাবো এখানে নিচে এক্স ওয়াই, আর ওপরে আমরা কী লিখবো ওয়াই প্লাস এক্স। তাহলে ওয়াই প্লাস এক্স লিখি আর এক্স প্লাস ওয়াই লিখি, ব্যাপার তো একই। আর এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত বলা হয়েছে 60, আর এক্স ওয়াইয়ের ভ্যালু কত বলা হয়েছে 12 ইন্টু 72, ব্যাস বসিয়ে দাও। তাহলে 60/12 ইন্টু 72 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। তাহলে 12 60 কাটাকুটি হয়ে উপরে পড়ে থাকলো 5, তাহলে 5/72 হবে আমার কারেক্ট আনসার, অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। তাহলে এবার আমি শিখে গেলাম যে যদি আমার দুটি সংখ্যার সাম দেওয়া থাকে, যদি আমার দুটি সংখ্যার সাম দেওয়া থাকে এবং এইচসিএফ এবং এলসিএম দেওয়া থাকে, তাহলে আমার ডাইরেক্ট ফর্মুলা উঠে এলো যে সংখ্যা দুটির রেসিপ্রোকাল বা অনন্যকের সাম হবে, অনন্যকের সাম হবে কি না সাম অফ টু নাম্বারস, সাম বাই কী হয়ে যাবে না এইচসিএফ ইন্টু এলসিএম। তাহলে সংখ্যা দুটির সামের সঙ্গে সংখ্যা দুটির সাম বাই এইচসিএফ ইন্টু এলসিএম করলেই আমি কী পেয়ে যাব, সংখ্যা দুটির অনন্যকের যোগফল বা সংখ্যা দুটির রেসিপ্রোকালের যোগফল। তো আশা করব তোমরা সবাই বুঝতে পেরেছো। নেক্সট টাইম এই প্রশ্নটি যদি আমরা পরীক্ষায় পাই, তাহলে এই প্রশ্নটির সমাধান করতে আমাদের 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড লাগা উচিত। চলে যাই পরের প্রশ্নে। 15 নাম্বার কোশ্চেন বলা যায়, দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড 155, 260 অ্যান্ড 315 অ্যান্ড লিভ দ্য রিমাইন্ডার 5, 10 অ্যান্ড 15 রেসপেক্টিভলি। খুব ভালো কথা। তাহলে একটি নাম্বার, এটি সবথেকে গ্রেটেস্ট নাম্বার মানে সবথেকে বড় সংখ্যা, যে কি করছে 155কেও ভাগ করছে, 260কেও ভাগ করছে, 315কেও ভাগ করছে, কিন্তু ভাগ করার ফলে কি হলো, সংখ্যাটাকে ধরলাম n, সে যখন 155কে ভাগ করছে তখন সে রিমাইন্ডার দিচ্ছে কত 5। এই সংখ্যাটা দিয়েই যখন আমি আবার 260কে ভাগ করছি তখন রিমাইন্ডার দিচ্ছে আমার 10। এই সংখ্যাটা দিয়েই যখন আমি আবার 315কে ভাগ করছি তখন রিমাইন্ডার বা ভাগশেষ দিচ্ছে 15। তাহলে প্রবলেম হচ্ছে কি এই ভাগশেষ, প্রবলেম হচ্ছে কি রিমাইন্ডার বা ভাগশেষ। তাহলে রিমাইন্ডার যদি আমি না দেখতে চাইতাম তাহলে এই সংখ্যাগুলো কী হতো, তাহলে তুমি বলবে দাদা এখানে 5 যদি কম থাকতো, 155-র মধ্যে যদি 5 কম থাকতো,
তাহলে আমি এই পুরো সংখ্যাটি এন দিয়ে ভাগ চলে যেত। তাহলে 5কে যদি আমাকে সরাতে হয় তাহলে এখানে 5 বিয়োগ করতে হবে, তার মানে 150 যদি সংখ্যাটা হয়ে যায় তাহলে বলবো এন দিয়ে পুরোপুরি ভাগ চলে যায়, তখন রিমাইন্ডার কী হয়ে যায়, 0 হয়ে যায়। সিমিলারলি এখানে 10 রিমাইন্ডার পাচ্ছি, 10কে যদি আমার সরাতে হয় আমার 260 থেকে 10 বিয়োগ করতে হবে, তার মানে 250 হয়ে যাবে সেই সংখ্যা যে সংখ্যাকে এন দিয়ে ভাগ করলে আমি রিমাইন্ডার পাবো 0। এবার 315 যদি আমার 315কে যদি আমি এন দিয়ে ভাগ করি তাহলে 15 রিমাইন্ডার পাচ্ছি, তাহলে রিমাইন্ডার যদি আমার 0 করতে হয় 15 আমাকে এখান থেকে হাওয়া করতে হবে, তাহলে 315 থেকে 15 ভ্যানিশ করতে গেলে আমার 300 করতে হবে, তাহলে 300 এন দিয়ে ভাগ 300কে যদি আমি এন দিয়ে যদি আমি 300কে ভাগ করি তাহলে আমি রিমাইন্ডার কত পাবো, 0 পাবো। তাহলে প্রত্যেক ক্ষেত্রেই আমার এখন হয়ে গেল রিমাইন্ডার 0। তাহলে আমি বলতে পারি এমন একটি সংখ্যা যে 150কেও পুরোপুরি ভাগ করবে, 250কেও পুরোপুরি ভাগ করবে এবং 300কেও পুরোপুরি ভাগ করবে। তার মানে সেই সংখ্যাটি কি, সেই সংখ্যাটি হবে n ইজিক্যাল টু HCF অফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, সবথেকে বড় ফ্যাক্টর, সবথেকে বড় ফ্যাক্টর কার না 150, 250 আর 300। তাহলে 150, 250 আর 300 এদের HCF কী হবে না, এদের HCF হবে 50। প্রত্যেকেই জানো যে 150, 250 আর 300-এর HCF কত হয়, 50 হয়। তাহলে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। তাহলে 50 150কেও পুরোপুরি ভাগ করে, 250কেও পুরোপুরি ভাগ করে, 300কেও পুরোপুরি ভাগ করে। আর যদি 150কে 50 দিয়ে ভাগ করি তাহলে 5 ভাগশেষ থাকে, 260কে যদি 50 দিয়ে ভাগ করি তাহলে 10 ভাগশেষ থাকে, 315কে যদি 50 দিয়ে ভাগ করি তাহলে 15 ভাগশেষ থাকে। তাহলে এই হচ্ছে প্রশ্ন সমাধানের ট্রিক্স বলে দিলাম। আশা করি পরের বার তোমরা এই প্রশ্নটির সমাধান করতে আর সময় নেবে না। চলে যাই পরের প্রশ্নে, 16 নম্বর প্রশ্ন। আচ্ছা 16 নম্বর প্রশ্ন আলটিমেট কিছুই নেই, জাস্ট এখানে কী আছে না, জাস্ট এখানে আমি দেখতে পাচ্ছি এইটুকু পার্ট নিয়ে সমস্যা, বাকি তো নর্মাল সলিউশন। তাহলে 2 কিউব 3 স্কোয়ার আর 1 করে ফেলো। 2 কিউব মানে হচ্ছে 8, 3 স্কোয়ার হচ্ছে 9, 1 হচ্ছে 1। প্রত্যেক অঙ্ককে সবসময় কোনো শর্টকাটের ট্রিক্স দিয়ে দেখবে না। তাই আমি এখানে দেখতে পাচ্ছি 2 কিউব 3 স্কোয়ার আর 1 নর্মাল আমি করে ফেলবো, কোনো সমস্যা নেই। 2 কিউব মানে তো 8, সবাই জানো 3 স্কোয়ার মানে 9, সবাই জানো আর 1 এখানে তো আছেই। তাহলে 8 প্লাস 9 প্লাস 1 মানে হচ্ছে 18। তাহলে 180/18, 180/18 করলে আমি কত পাবো না, 180/18 করলে পাবো 10। তাহলে 10 প্লাস 37 মাইনাস 20, এটি করলে আমি আনসার পেয়ে যাবো 37 প্লাস 10 মানে হচ্ছে 47, 47 মাইনাস 20 মানে 27। অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার, প্রশ্নের মধ্যে কিছুই নেই। তাই এই প্রশ্ন আমরা নেক্সট টাইম থেকে অমিট করব, নেক্সট টাইম থেকে এই প্রশ্নটি রাখবো না। তাহলে এবার যে প্রশ্নটি এসছি বাবা, এই প্রশ্নটি হচ্ছে ইনকমপ্লিট, কারণ প্রশ্নটি টাইপ করতে কিছু ভুল হয়েছে। প্রশ্নটি অ্যাকচুয়ালি এরকম ছিল, প্রশ্নটি ইয়েস, the angles of a triangle are 2x degree, 3x minus 8 degree and 5x minus 12 degree, 5x minus 12 degree। খুব ভালো কথা। তাহলে গ্রেটেস্ট অ্যাঙ্গেল নির্ণয় করতে বলেছে, দ্য গ্রেটেস্ট অ্যাঙ্গেল। দ্য গ্রেটেস্ট অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ, তাহলে ট্রায়াঙ্গেলের 3টে কোণের ভ্যালু বলা হয়েছে, একটি ট্রায়াঙ্গেলের 3টে কোণের ভ্যালু বলা হয়েছে। 3টে কোণের ভ্যালু কী কী বলা হয়েছে, একটি হচ্ছে 2x, অপরটি হচ্ছে 3x মাইনাস 8 এবং অপরটি হচ্ছে কত 5x মাইনাস 12। তাহলে এর মধ্যে গ্রেটেস্ট অ্যাঙ্গেল আমার নির্ণয় করতে হবে। তাহলে তোমরা সবাই জানো যে ট্রায়াঙ্গেলের 3টে কোণের যোগফল, ট্রায়াঙ্গেলের 3টে কোণের যোগফল কত হয় না 180 ডিগ্রি হবে। স্যার কী দরকার, তাহলে 2x প্লাস 3x 5x প্লাস 5x 10x, মাইনাস 8 আর মাইনাস 12 মানে হচ্ছে মাইনাস 20। তাহলে 10x মাইনাস 20-র ভ্যালু কত না 180 ডিগ্রি। তার মানে আলটিমেট 10x-এর ভ্যালু কত হচ্ছে বাবা, তাহলে 10x-এর ভ্যালু হচ্ছে কত 180 প্লাস 20 মানে হচ্ছে 200। তাহলে এক্সের ভ্যালু কত পাচ্ছি এখান থেকে না, এক্সের ভ্যালু পাচ্ছি আমি 20, এক্সের ভ্যালু আমি পাচ্ছি 20। ব্যাস, তাহলে এবার আমাকে নির্ণয় করতে হবে গ্রেটেস্ট অ্যাঙ্গেল। তাহলে 20 বসালে এখানে ভ্যালু কত পাচ্ছি 40, এখানে ভ্যালু কত পাচ্ছি 40 ডিগ্রি। এখানে 20 বসালে 20 ইন্টু 3 60, 60 মাইনাস 8 করলে কত পাবো না 52। আর 20 ইন্টু 5 হচ্ছে 100, 100 মাইনাস 12 করলে আমি কত পাবো 88। তাহলে 88 ডিগ্রি হয়ে যাবে আমার গ্রেটেস্ট অ্যাঙ্গেল এবং এটি হবে আমার কারেক্ট আনসার। কারেক্ট আনসার কত না 88 ডিগ্রি। তাহলে আশা করি বোঝা গেল প্রত্যেকের। চলে আসি নেক্সট প্রশ্ন।
দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ অ্যামাউন্ট 2 years, আচ্ছা সাম অফ অ্যামাউন্ট এই কথাটাই একদম ভুল আছে, তো সিম্পল ইন্টারেস্ট অন এ সাম, এই অফ অ্যামাউন্টটা বাদ দাও। দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম ফর 2 years অ্যাট 10% পার অ্যানাম ইজ ₹500। খুব ভালো কথা। তাহলে সিম্পল ইন্টারেস্ট বলা হয়েছে 500 টাকা। কত টাকা? 500 টাকা। কত বছরের জন্য? 2 বছরের জন্য। আমরা সবসময় জানি যে সিম্পল ইন্টারেস্ট কার ওপর ক্যালকুলেট করা হয়? প্রিন্সিপালের ওপর। তার মানে কি, প্রথম বছর প্রিন্সিপালের ওপর 10% করে যে ইন্টারেস্ট পেয়েছি, পরের বছর আমি প্রিন্সিপালের ওপর 10% করেই আমি সেম ইন্টারেস্টই পাবো। তাহলে প্রত্যেক বছর প্রিন্সিপালের ওপরই আমি 10% করে আমায় কী করতে হবে? ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে। আর প্রত্যেক বছর তার মানে কি, সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল হয়। তাহলে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট যদি 500 হয়, আমি বলতে পারি যে প্রত্যেক বছর আমি 250 টাকা করে ইন্টারেস্ট পেয়েছি। ইস নট ইট? বলবে হ্যাঁ দা একদম ঠিক। তাহলে প্রথম বছর ফার্স্ট ইয়ারে 250, সেকেন্ড ইয়ারেও 250 টাকা আমি ইন্টারেস্ট পেলাম। এই হচ্ছে আমার গল্প। এবার বলা হলো দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন দ্য সেম সাম অ্যাট দ্য সেম রেট ফর দ্য সেম টাইম। তাহলে আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট নির্ণয় করতে হবে। বলো, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কী হয়? কম্পাউন্ড ইন্টারেস্টে আমি কী পাই? না সুদের ওপরেও সুদ পাই। এটাই হচ্ছে মেন কনসেপ্ট। কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা কী পাই? সুদের ওপরেও সুদ পাই। তার মানে কি, কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট প্রথম বছর কিন্তু প্রিন্সিপালের উপরই ক্যালকুলেট করা হয়। তাহলে প্রথম বছর সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে ইকুয়াল হয়। তাহলে ফার্স্ট ইয়ারে 250 সিম্পল ইন্টারেস্ট হয়, তাহলে ফার্স্ট ইয়ারে কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো 250। তাহলে সেকেন্ড ইয়ারে যখন যাব, এই সেকেন্ড ইয়ারে গিয়ে আমি তো প্রিন্সিপালের ওপর 10% ক্যালকুলেট করতেই হবে। তাহলে এই প্রিন্সিপালের ওপর 10% ক্যালকুলেট করে 250 আমি পেয়েছিলাম, তার মানে 250 ইন্টারেস্ট তো অবশ্যই পাবো। আর আগের বছর যে 250 ইন্টারেস্ট পেয়েছিলাম তার ওপর কিন্তু আবার আমাকে 10% ক্যালকুলেট করতে হবে, তার উপর আবার আমাকে 10% ক্যালকুলেট করতে হবে, এবং সেখানে আমি পাবো কত? না 25। সেখানে আমি কত পাবো? না 25। তার মানে আলটিমেট আমি টোটাল কত ইন্টারেস্ট পেলাম? না 250 প্লাস 250 হচ্ছে 500 প্লাস 25, তার মানে 525 হচ্ছে আমার কারেক্ট আনসার। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেলাম? না 525। আচ্ছা, এখানে চারটে অপশানের মধ্যে প্রথম অপশানটা 525 হবে। অপশানে এখানে টাইপিং মিস্টেক হয়েছে, তাহলে 525 অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। চলে যাই নেক্সট প্রশ্নে। দ্য স্মলেস্ট 5-digit নাম্বার দ্যাট লিভস দ্য রিমাইন্ডার অফ 6 when ডিভাইডেড বাই 7। তাই এই প্রশ্নের সমাধান তোমাদের একটু আগেই করেছি, যে যদি এখানে স্মলেস্ট 5-digit নাম্বার না থাকতো, স্মলেস্ট 5-digit নাম্বার গল্পটি না থাকতো, আমার যদি বলতো যে কোনো একটি নাম্বার যেটা 6 দিয়ে ভাগ করলে, যেটা 7 দিয়ে ভাগ করলে, তাহলে কোনো একটা নাম্বার যাকে 7 দিয়ে ভাগ করলে আমার 6 অবশেষ থাকে, তাহলে আমি কী করতাম? তাহলে সবসময় মাথায় রাখবো, যদি আমাকে 6 অবশেষ না পেতে হয়, তাহলে আমি ধরলাম নাম্বারটি হচ্ছে n, তাহলে n থেকে যদি আমি 6 বিয়োগ করে দিতাম, তাহলে n-6 কী হতো? না 7 দিয়ে পুরোপুরি ভাগ যেত এবং রিমাইন্ডার হতো 0। এই কনসেপ্টের সবসময় মাথায় রাখতে হবে, এবং এই কনসেপ্টের বেস করেই কিন্তু আমরা এই প্রশ্নগুলোর আনসার সলভ করবো। দ্য স্মলেস্ট 5-digit নাম্বার দ্যাট লিভস দ্য রিমাইন্ডার 6 when ডিভাইডেড বাই 7। তাহলে চারটে অপশানের মধ্যে সেই আনসার আমায় খুঁজতে হবে যেটার থেকে 6 বিয়োগ করলে 7 দিয়ে পুরোপুরি ভাগ যায়। তাহলে 103 থেকে যদি আমি 6 বিয়োগ করি, 103 নয়, 10,003 থেকে আমি 6 বিয়োগ করি, তাহলে আমার আলটিমেট আনসার কী হবে? না 999, আর এখানে হচ্ছে 97, তাই তো? তাহলে 4টে 9, 7 হয়ে যাবে আমার এদের ডিফারেন্স। হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক। যখন আমি 1007 থেকে 6 বিয়োগ করবো, 10,007 থেকে, তাহলে সেখানে কত পাবো? না 10,001, তাই তো? 10,001। সিমিলারলি 1002 থেকে যখন 6 বিয়োগ করবো, তাহলে সেখানে কত পাবো? আচ্ছা এখানে 997 হবে, এখানে 4টে নয় লিখে ফেলেছি আমি, ভেরি সরি। এখানে কত পাবো? না 997, 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। ওকে, সিমিলারলি 1009 থেকে 10,009 থেকে 6 বিয়োগ করি, তার মানে আলটিমেট কত পাচ্ছি? একের পিছনে 3টে 0, 3, 10,003 পাচ্ছি। এবার এদের মধ্যে 7 দিয়ে কোন সংখ্যাটি বিভাজ্য সেটি নির্ণয় তোমায় করতে হবে। 7-এর ডিভিজিবিলিটি রুল তোমরা সবাই জানো। 7-এর ডিভিজিবিলিটি রুল কী বলে? ধরো আমি ধরলাম, আমি এখানে দেখতে পাচ্ছি যে প্রথম অপশানটি পেয়েছি 9,997। এই 9,997 কি 7 দিয়ে ভাগ যায়?
999 কি 7 দিয়ে ভাগ যায়? তার জন্য আমায় কী করতে হবে, এই চারটে সংখ্যা থেকে লাস্ট সংখ্যাটি বা ইউনিট প্লেসের সংখ্যাটিকে আলাদা করে নিতে হবে। তাকে 2 দিয়ে গুণ করে দাও। 7কে 2 দিয়ে গুণ করলে কত পাই? 14 পাই। এই 14কে আমরা বাকি তিনটে যে সংখ্যা পড়েছে এখান থেকে বিয়োগ করে দেবো। তো আমরা 999 থেকে 14 বিয়োগ করবো। 999 থেকে 14 বিয়োগ করলে কত পাবো না, 999 থেকে 14 বিয়োগ করলে পাবো 985। এবার 985 7 দিয়ে ভাগ যায় কিনা সেটাও আমাকে ভাগ করে দেখতে হবে, করার দরকার নেই। এখান থেকেও আমি আবার ইউনিট ডিজিটকে আলাদা করে নেবো। তাহলে এখান থেকে ইউনিট ডিজিট আলাদা করলে কী পড়ে থাকে? 5। 5কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 10। আবার 10 যদি আমি 98 থেকে বিয়োগ করে দিই পড়ে থাকে কত? 88। এবার তুমি বুঝতে পারছো যে 88 তো 7 দিয়ে ভাগ যায় না। তাহলে 88 যদি 7 দিয়ে ভাগ যায় না, তাই 999 সংখ্যাটিও কী হবে? 7 দিয়ে ভাগ যাবে না। ঠিক আছে, তাহলে আমাকে কী নির্ণয় করতে হবে না, 999 আমাকে নির্ণয় করতে হবে কোন সংখ্যাটি 7 দিয়ে ভাগ যায়। তাহলে আমি এই 1001 একে যদি আমি চেক করি, তাহলে একে চেক করতে গিয়ে আমি দেখি কি 7 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। তাহলে লাস্ট নাম্বার হচ্ছে 1, 2 দিয়ে গুণ করলে 2 পাবো। তাহলে 2 যদি আমি 1000 থেকে বিয়োগ করে দিই তাহলে আলটিমেট কত পাচ্ছি না 998। 998কেও আমি আবার কী করবো, 8কে 2 দিয়ে গুণ করলে 16 পাবো। আর 99 থেকে 16 বিয়োগ করলে কত পাবো না 83। 83 কি 7 দিয়ে ভাগ যায়? না। তার মানে এই সংখ্যাটিও 7 দিয়ে ভাগ যাবে না। 996 হচ্ছে 7 দিয়ে ভাগ যাবে। 996 হচ্ছে 7 দিয়ে ভাগ যাবে, কারণ আমি জানি 996 7 দিয়ে ভাগ যায়। টেস্ট করে দেখে নাও। লাস্ট ডিজিট কী আছে? 6। 2 দিয়ে গুণ করলে কত হবে? 12। 12 999 থেকে বিয়োগ করলে কত পাবো না 987। তাই তো 987 এর লাস্ট ডিজিট কত? 7। 7কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 14। 14 যদি বিয়োগ করে দিই 98 থেকে 14 বিয়োগ করলে আমি কত পাবো না 4 থেকে 8, 4 দিলে 1 থেকে 9 4, 84। 7 12 84। তার মানে 84 7 দিয়ে ভাগ যায়, তার মানে 99996ও কী হবে? 4 দিয়ে পুরোপুরি 7 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। তার মানে অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। তার মানে 1002 হচ্ছে সেই সংখ্যাটি যাকে 7 দিয়ে ভাগ করলে আমার কী হবে না, যাকে 7 দিয়ে ভাগ করলে 6 অবশেষ পড়ে থাকবে। তো আশা করি বুঝে গেল। তো এই ধরনের প্রশ্নের সমাধান করতে আমার এখন বেশি সময় লাগবে না আশা করি। চলে যাই পরের প্রশ্নে। বলছে ইন জেনারেল দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাভারেজ ভ্যালু ইন মেজারিং সেন্ট্রাল টেন্ডেন্সি ইজ। আচ্ছা, এই প্রশ্নটি আলটিমেট কিছুই নয়। এই প্রশ্নটিতে বলা হয়েছে যে সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজারিং সেন্ট্রাল টেন্ডেন্সি মানেই হচ্ছে মিন ভ্যালু। ঠিক আছে, সেন্ট্রাল টেন্ডেন্সিকে স্ট্যাটিস্টিক্সে বলা হয়ে থাকে মিন ভ্যালু। কী ভ্যালু না মিন ভ্যালু বা এরিথমেটিক মিন। মিন অথবা কি বলতে পারি একে? এরিথমেটিক মিন। আর এই এরিথমেটিক মিন, স্ট্যাটিস্টিক্সে যে এরিথমেটিক মিন, সেটি নর্মালি আমরা অ্যাভারেজ রূপেও জেনে থাকি। একে আমরা অ্যাভারেজ রূপেও জেনে থাকি। তাহলে যাহাই হচ্ছে মিন তাহাই হচ্ছে অ্যাভারেজ। তাহলে এরিথমেটিক মিনকেই আমরা কি বলে থাকি না অ্যাভারেজ বলে থাকি। তাহলে ইন জেনারেল দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাভারেজ ভ্যালু ইন মেজারিং সেন্ট্রাল টেন্ডেন্সি ইজ হচ্ছে কি না মিন। তার মানে অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। এখানে মিনের ডেফিনেশন জানতে চাওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 21 বলা হয়েছে √54 ইন্টু √125 বাই √24 ইন্টু √45। তো এই ধরনের ইভ্যালুয়েশন করার জন্য যেটা তোমায় করতে হবে, দেখো 54 আর 45-এর মধ্যে কমন ফ্যাক্টর কি? 9। তাহলে √54কে আমরা কী লিখতে পারি? √54কে আমরা লিখতে পারি √9 ইন্টু √6। তাহলে এর জন্য √9কে আবার √9-এর বর্গমূল 3 লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট √9 ইন্টু √6 এই আকারে লিখে রাখবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা কী লিখতে পারি, লবে আছে √54 ইন্টু √25। তাহলে √54কে আমরা লিখলাম √9 ইন্টু √6। √125কে আমরা কী লিখতে পারি না √125কে আমরা লিখতে পারি √5 ইন্টু √25। সিমিলারলি নিচে আমরা কি দেখতে পাচ্ছি √24 আছে, তাহলে √24কে আমরা লিখবো √4 ইন্টু √6। আর √45কে আমরা লিখবো √9 ইন্টু √5। তাহলে দেখো √9 ক্যান্সেল আউট হলো, √5 ক্যান্সেল আউট হলো, √6 ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে রইল √25 বাই √4। আর 25-এর বর্গমূল করলে আমরা পাই 5, আর 4-এর বর্গমূল করলে 2। তাহলে 5/2 মানে সবাই জানো 2.5 হবে আমরা কারেক্ট আনসার। তো অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। চলে যাই নেক্সট প্রশ্নে। বলা হয়েছে ক্লাস অফ 50 গার্লস অ্যান্ড 70 বয়েজ স্পন্সার্ড এ মিউজিক্যাল প্রোগ্রাম। ইফ 40% অফ দ্য গার্লস অ্যান্ড 50% অফ দ্য বয়েজ অ্যাটেন্ডেড, আনসার অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ক্লাস অ্যাটেন্ডেড দ্য প্রোগ্রাম। খুব ভালো কথা। তাহলে একটি ক্লাসে কি দেখতে পাচ্ছি 50 জন গার্ল আছে আর 70 জন বয়েজ আছে।
তাহলে এটি হচ্ছে আমার নাম্বার অফ গার্ল, এটি হচ্ছে নাম্বার অফ বয়েজ। আর 50 জনের মধ্যে 40% এই গার্লসদের মধ্যে 40% কী করেছে, অ্যাটেন্ড করেছে। তাহলে 50-এর 40% করলে আমরা কত পাবো? তাহলে 50 × 40/100 আমরা করলে কত পাবো? 40% আমরা সবাই জানি 40/100। তাহলে 50 × 40/100 করলে আমরা পাবো কত? 20। ওকে, সিমিলারলি 70-র 50% এর কত? 50%। 70-র 50%, 70-র 50% করলে আমরা কত পাবো? না 70-র অর্ধেক, দ্যাট ইজ 35। তাহলে 20 + 35 করলে আমরা কত পাচ্ছি? না 55। তো টোটাল 55 জন অ্যাটেন্ড করেছে আউট অফ 50 + 70 120 স্টুডেন্টদের মধ্যে। তাহলে 120 জন স্টুডেন্টদের মধ্যে 55 জন অ্যাটেন্ড করেছে। তাহলে কত পার্সেন্ট অ্যাটেন্ড করেছে? পার্সেন্ট নির্ণয় করার জন্য আমরা কী করবো? 55/120 × 100, ব্যাস, তাহলেই আমরা অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ পেয়ে যাবো। এটাই হচ্ছে কারেক্ট আনসার। এবার দেখো কাটাকুটি করি। 0 0 কাটলো, আরেকবার কাটছি। 2 6 12, 2 5 10। তাহলে 55 5 কত? 55 5 হচ্ছে 275/6। আর 275/6 হলে দেখতে পাচ্ছি 6 4 24 তো হচ্ছে, তারপরে হচ্ছে 35, মানে হচ্ছে 6 6 36, 6 5 30, তাহলে 45 পয়েন্ট সামথিং। তার মানে 45-এর থেকে একটু বেশি হবে। আর 45-এর থেকে একটু বেশি হচ্ছে 46, দেখতে পাচ্ছি অপশন সি। অ্যাপ্রক্সিমেটলি আমাকে আনসার নির্ণয় করতে বলেছে, চোখ বন্ধ করে 46% হয়ে যাবে কারেক্ট আনসার। চলে যাই নেক্সট প্রশ্নে। বলছে সিলিন্ডার হ্যাজ এ হাইট অফ 14 সেন্টিমিটার। খুব ভালো কথা, সিলিন্ডারের হাইট বলা হয়েছে 14 সেন্টিমিটার। কার্ভ সারফেস এরিয়া বলা হয়েছে 528 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কার্ভ সারফেস এরিয়া, যাকে আমরা CSA বলে থাকি, অথবা কি ল্যাটারাল সারফেস এরিয়া LSA বলে থাকি। তাহলে কার্ভ সারফেস এরিয়া অফ সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া বা ল্যাটারাল সারফেস এরিয়ার ফর্মুলা কি? আমরা সবাই জানি যে 2πr × h। আচ্ছা, সবাইকে বলে রাখবো যে 2πr হচ্ছে কি সার্কেলের পরিসীমা বা পরিধি। তাহলে বেসের পরিধি ইন্টু হাইট করলে আমরা কী পাই? না কার্ভ সারফেস এরিয়া ইন্টু LSA। তো পেরিমিটার অফ বেস ইন্টু হাইটও আমরা একে বলতে পারি। 2πr h আমরা কী বলতে পারি? পেরিমিটার অফ বেস ইন্টু হাইট। তো সবাইকে আমরা বলবো, আমি বলবো যে সবসময় এই 2πr h না মনে রেখে বেস পেরিমিটার অফ বেস ইন্টু হাইট মনে রাখবে। এবং কেন মনে রাখবে? কারণ যখন আমরা প্রিজম পিরামিড পড়বো না, তখন এই কনসেপ্টটি খুব কাজে লাগবে। তখন তোমাদের দেখবে যে পেরিমিটার অফ বেস ইন্টু হাইট কেন বললাম, তুমি তখন খুব ভালো রকম বুঝতে পারবে। তাহলে 2πr h এর ভ্যালু বলা হয়েছে কত? 528। তাহলে এখানে দেখো 2π হচ্ছে কি কনস্ট্যান্ট। আর এর ভ্যালু আমার নির্ণয় করতে পারবো, এইচ এর ভ্যালু আমার বলা আছে 14। তাহলে আমরা এখান থেকে আর এর ভ্যালু ডাইরেক্ট নির্ণয় করতে পারবো কত করে? না 528/2π ইন্টু এইচের ভ্যালু কত বলা আছে? 14, ব্যাস। তাহলে দেখো এখানে বাইয়ের ভ্যালু আমরা কী লিখতে পারি? বাইয়ের ভ্যালু আমরা জানি, সবাই জানি 22/7। তো এখানে ডাইরেক্ট লিখে দাও 22/7। তাহলে নিচে 22/7 মানে আলটিমেট কী হবে? না 2 × 22/7 লিখে দাও। তাহলে দেখো 7 আর 14 কাটাকুটি হয়ে গেল। তাহলে এবার কত হলো দেখো? 528/22 × 4। তাহলে এবার দেখো 22 দিয়ে কাটাকুটি যাচ্ছে, তুমি বলবে হ্যাঁ দাও। 22 2 × 44, 88। তাহলে 22 4 88, 4 দিয়ে কাটাকুটি যাচ্ছে 6। তার মানে আর এর ভ্যালু পেয়ে গেলাম আমি 6। নির্ণয় করতে হবে কি? দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার। আর সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি? সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা হচ্ছে πr²h। তাহলে এই πr²h আমরা কী মনে রাখবো? না πr² হচ্ছে কি সার্কুলার এরিয়া। তো যেহেতু সিলিন্ডারের বেস কি সার্কুলার, তো সার্কুলার বেস বলে তার এরিয়া দেওয়া হয়েছে πr²। তার মানে কি বলবো? এরিয়া অফ বেস ইন্টু হাইট। তাহলে ভলিউমকে আমরা মনে রাখবো কি? এরিয়া অফ বেস ইন্টু হাইট, এইভাবে। তাহলে πr² ভ্যালু এখান থেকে পেয়ে যাবো। এর ভ্যালু আমরা জানি 22/7। আর এর ভ্যালু আমরা কী জানি? না আর এর ভ্যালু হচ্ছে 6। আর এর ভ্যালু হচ্ছে 6। তাহলে 6 × 6। আর এইচ কত? না এইচ হচ্ছে 14, ব্যাস। কাটাকুটি করে ভ্যালু 7 2 × 14। তাহলে 22 2 × 44 × 36। আর 44 × 36, তাহলে দেখো 44 × 30 যদি করি, 44 × 30 করলে কত হবে? না 1200-র কাছাকাছি হবে, 1200-র বেশি হবে, তাই তো। 3 4 12 2, 3 4 12 1300 হয়ে যাবে। তার মানে কি 792 আমার আনসার হতে পারে না, 1244 আমার আনসার হতে পারে না, 1300-র বেশি হচ্ছে, 2538 এত বেশি হবে না। তার মানে অবভিয়াসলি 1584 হবে কারেক্ট আনসার। তাহলে 44 × 36 করলে কিন্তু বাবা দেখো এখানে 4 6 24, 4 হচ্ছে ইউনিট ডিজিট। তার মানে যদি তোমার কনফিউশন থাকে 2538 অথবা 1584-এর মধ্যে কোনটি আনসার হবে, তুমি এখান থেকেও ইউনিট ডিজিট থেকেও তুমি আনসার বলতে পারবে কি 1584 হবে কারেক্ট আনসার। যেহেতু তোমার 1244 আর 792 তুমি আগেই অমিট করে ফেলেছো, তো এই অপশান ডিও আনসার হতে পারে না। তুমি এখান থেকে
অনেকেই বলতে পারবে যে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, কিন্তু আমি জানি যে 36 ইন্টু 44 করলে আমরা কত পাই না 15845 পাই। কী করে না তোমরা লিখতে পারো 36কে তোমরা কি লিখতে পারো 40-4, অথবা তোমরা লিখতে পারো 44কে 40+4, ঠিক আছে? তাহলে এরমভাবে করলেও তোমরা খুব সহজে এর আনসার নির্ণয় করতে পারবে। চলে আসি পরের প্রশ্ন। বলেছে এ রোপ ইজ ডিভাইডেড ইন 3 ডিফারেন্ট পার্টস। দ্য ফার্স্ট পার্ট ইজ 1/5 অফ দ্য হোল লেন্থ অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট অফ দ্য রোপ ইজ 3/2 অফ দ্য ফার্স্ট পার্ট। আচ্ছা, যখন এই ধরনের প্রশ্ন দেখব যে একটি রোপকে কী করা হয়েছে, 3টে টুকরো করা হয়েছে, তার মধ্যে বলা হয়েছে দ্য ফার্স্ট পার্ট ইজ 1/5 অফ দ্য হোল লেন্থ। তাহলে আমাকে হোল লেন্থ বলা নেই, কিন্তু আমাকে হোল লেন্থ যদি আমি কিছু একটা ধরে নিই তাহলে এই ধরনের প্রশ্ন সলভ করতে সুবিধা হয়। কী ধরবো তার জন্য কনফিউশন ক্রিয়েট না করে আমাকে দেখতে হবে যে ভগ্নাংশগুলো কী দেওয়া আছে। ভগ্নাংশগুলো কী দেওয়া আছে, 1/5 একটি ভগ্নাংশ, আরেকটি হচ্ছে 3/2 ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশগুলোর হরে কারা বসে আছে 5 আর 2, আর 5 আর 2 এর এলসিএম কত, 5 আর 2 এর এলসিএম কত 10। ব্যাস, তাহলে ধরে নাও যে রোপটির লেন্থ হচ্ছে length of the rope is equal to 10. Length of the rope is equal to 10 ধরে নাও। তাহলে এবার দেখো যদি পুরো রোপটির লেন্থ 10 হয় তার 1/5, তার 1/5 কত পাবো না 1/5 ইন্টু 10, তার মানে কত 2 পাবো। এবার কি বলা হয়েছে না পরের এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এবার কি হলো না সেকেন্ড পার্ট অফ দ্য রোপ ইজ 3/2 অফ দ্য ফার্স্ট পার্ট। তার মানে কি 3/2 অফ দ্য ফার্স্ট পার্ট মানে 3/2 ইন্টু 2, তাহলে 3/2 ইন্টু 2 করলে কত পাবো 3 পাবো। এটি হচ্ছে সেকেন্ড পার্ট। তাহলে 3টে টুকরো ভাগ করা হয়েছিল রোপটিকে। ফার্স্ট পার্টের লেন্থ হচ্ছে 2, সেকেন্ড পার্টের লেন্থ হচ্ছে 3, ঠিক আছে? টোটাল কত হয়ে গেল 5। তাহলে বাকি কত পড়ে আছে, আমি ধরেছিলাম টোটাল রোপটির লেন্থ হচ্ছে কত 10। তাহলে রিমেনিং পার্ট কত, রিমেনিং পার্ট অথবা থার্ড পার্ট, রিমেনিং পার্টকে আমরা কী বলতে পারি থার্ড পার্ট। তাহলে থার্ড পার্টের লেন্থ কত হবে না 10 মাইনাস 3 প্লাস 2 অ্যান্ড দ্যাট ইজ 5। তাহলে এবার কী বলা হয়েছে থার্ড পার্ট ইজ হোয়াট ফ্র্যাকশন অফ দ্য রোপ, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য রোপ। তাহলে থার্ড পার্টের লেন্থ বলেছি 5, সেটি পুরো লেন্থের কত অংশ, তাহলে পুরো লেন্থ হচ্ছে 10, তাহলে 5/10 করে দাও, তাহলে হচ্ছে আমার আনসার পেয়ে যাবো। 5/10 মানে সবাই জানো যে 1/2 হবে কারেক্ট আনসার। অপশান সি হয়ে গেল কারেক্ট আনসার। তো এইভাবে এই ধরনের প্রশ্নের সলিউশন খুব সহজে করা যায়। চলে যাই পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 25-এ বলা হয়েছে দ্য ভ্যালু অফ 5×2 প্লাস 0.73 মাইনাস 3.123 ইজ ইকুয়াল টু। দেখো এই ধরনের সিম্পলিফিকেশান করার জন্য যেটা আমাকে দেখতে হবে, দেখো বাকি দুটি সংখ্যা কী আছে না দশমিকে আছে, আর একটি সংখ্যা আছে যেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশে আছে। তাহলে এই আমার অপশানগুলো দেখতে পাচ্ছি, অপশানগুলো সবকটি পয়েন্টে দেওয়া আছে। তো আমরা দশমিক সংখ্যাটি এই 5×2 কনভার্ট করব। তাহলে এবার দেখো 5×2 আমরা কি লিখতে পারি না 5 + 2, হ্যাঁ একদম ঠিক। এবার 2/3 আমরা দশমিকে যদি ট্রান্সফার করি কী লিখবো না 2/3 আমরা লিখতে পারি 0.6666 এবং এটা চলতেই থাকবে, তাই তো? এটা কোথাও গিয়ে ভাগ মিলবে না। তাহলে এবার দেখো যে আমরা কী লিখবো, দেখো এখানে যে দশমিক সংখ্যাগুলো আছে তার মধ্যে দশমিকের পরে ম্যাক্সিমাম কতগুলি নাম্বার আছে না 3টে নাম্বার আছে। তাহলে আমি এখানে 3 দশমিক স্থান অবধি ভ্যালু নিয়ে নেবো, অ্যাপ্রক্স ভ্যালু। তাহলে 0.666 না লিখে আমি লিখতে পারি 0.667। তাহলে 2/3 আমরা লিখতে পেলাম 0.667। তাহলে 5 + 0.667 তার মানে হচ্ছে 5.667 হয়ে গেল 5×2/3 ভ্যালু, ঠিক আছে? এবার দেখো বাকি যে দুটো সংখ্যা ছিলাম পাশে লিখে দাও ব্যাস। তাহলে 0.73কে আমরা 0.730 লিখতে পারি, আর মাইনাস 3.123 ব্যাস। তাহলে আগে যোগ করে দিই, যোগ করলে কত পাচ্ছি না এখানে দেখতে পাচ্ছি আমরা যোগ করে পেলাম 7, 6×3 9, 7×6 13, 3 আর 5 6, 6.397 মাইনাস 3.123। তাহলে দেখতে পাচ্ছি কত পেলাম না 3 থেকে 7, 7 থেকে 3 4, 2 থেকে 9 7 দিলে আচ্ছা 7 তো আসছেই, আর 1 থেকে 3 2, আর 3 থেকে 6 3, তাহলে 3.274। তাহলে 3.274 তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু 3.27 দেখতে পাচ্ছি। 2 দশমিক স্থান অবধি আমাকে আনসার নিতে হবে, তখন অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। চলে আসি কোশ্চেন নাম্বার 26-এ। এ ট্রেনস লিভ স্টেশন এ টুয়ার্ড স্টেশন বি অ্যাট দ্য স্পিড অফ 50 কিমি/আওয়ার। তাহলে একটি ট্রেন স্টেশন এ থেকে স্টেশন বি এর দিকে যাত্রা শুরু করেছে। তাহলে স্টেশন এ থেকে স্টেশন বি এর দিকে সে 50 কিমি/আওয়ার বেগে যাত্রা শুরু করেছে। খুব ভালো কথা।
আফটার হাফ অ্যান আওয়ার অ্যানাদার ট্রেন লিভ স্টেশন বি। তাহলে এই স্টেশন এ থেকে যে যাত্রা শুরু করেছিল সে হাফ অ্যান আওয়ারে কিছুটা পথ এগিয়ে গেছে। তাহলে 50 কিমি/আওয়ার মানে হচ্ছে 1 ঘন্টায় সে যে 50 কিমি, তার মানে হাফ অ্যান আওয়ারে সে 25 কিলোমিটার পথ এগিয়েছে। খুব ভালো কথা। তাহলে যখন ট্রেন এ স্টেশনের থেকে যে ট্রেনটি ছেড়েছিল সে যখন এই পয়েন্টে এসে পৌঁছালো, তখন বি স্টেশন থেকে আরেকটি ট্রেন যাত্রা শুরু করলো। অ্যানাদার ট্রেন লিভ স্টেশন বি টুয়ার্ড স্টেশন এ। আচ্ছা, এখানে টুয়ার্ড স্টেশন বি, এটা এখানে ভুল টাইপ করা হয়ে গেছে। অ্যানাদার ট্রেন লিভ স্টেশন বি টুয়ার্ড স্টেশন এ অ্যাট 150 কিমি/আওয়ার। তাহলে এখান থেকে যে যাত্রা শুরু করলো তার স্পিড কত না 150 কিলোমিটার/আওয়ার। ব্যাস, এবার কি বলা হয়েছে, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য স্টেশন ইজ 725। তাহলে পুরো এ আর বি স্টেশনের মধ্যে ডিস্টেন্স কত 725, যার মধ্যে 25 কিলোমিটার অলরেডি এ স্টেশন থেকে যে ট্রেনটি ছেড়েছিল সে অলরেডি যাত্রা করে ফেলেছে। তাহলে এ স্টেশন থেকে যে ট্রেনটি যাত্রা শুরু করেছিল সেই ট্রেনটি এখন কোথায় না এই পয়েন্টে। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে এখন ডিস্টেন্স কত, এখন 700 কিলোমিটার ডিস্টেন্স হয়ে গেল। কী করে না 725 থেকে 25 আমি বিয়োগ করে দিয়েছি। তাহলে এবার এখান থেকেই আমার অঙ্ক শুরু হচ্ছে। তাহলে যখন এই স্টেশন থেকে এই পয়েন্ট থেকে প্রথম ট্রেনটি যাত্রা শুরু করলো, ঠিক সেই সময় বি স্টেশন থেকে সেকেন্ড ট্রেনটি যাত্রা শুরু করেছে। এবার কি বললো, দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট ফ্রম দ্য স্টেশনে হোয়ার দ্য টু ট্রেনস আর মিট। তাহলে এবার দেখো, তাহলে কখন কোথায় মিট করবে, কত সময় পর আগে মিট করবে দেখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি 700 কিলোমিটার ডিস্টেন্সে দুজনকে কভার করতে হবে। তাদের রিলেটিভ স্পিড কত, যেহেতু তারা পরস্পরের দিকে আসছে, রিলেটিভ স্পিড আমরা কী করে পাবো, তাদের যোগ করে পাবো, স্পিডের যোগফল। তাহলে আমাদের টাইম নির্ণয় করার, মিটিং টাইম নির্ণয় করার ফর্মুলা কি না ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। ডিস্টেন্স এখানে পেয়ে গেছি আমরা 700, রিলেটিভ স্পিড কত কী করে পাবো না সামের স্পিডের সাম করে। তাহলে 150 + 50 করলে কত পাবো না 200। তার মানে 7/2 আওয়ার্স পর 7/2 আওয়ার্স পর তারা কী করবে না মিট করবে। তাহলে এই পয়েন্ট ধরলাম তারা মিট করবে। তাহলে এই আমার নির্ণয় করতে কী বলেছে না এ স্টেশন থেকে এই পয়েন্টের ডিস্টেন্স। ওকে, তাহলে এই 7/2 আওয়ার পরে মিটিং হবে এই দুটি ট্রেনের। তাহলে 7/2 আওয়ারে এ স্টেশন থেকে কোন ট্রেনটি যাত্রা শুরু করেছে না ফার্স্ট ট্রেনটি। তাহলে 7/2 আওয়ারে ফার্স্ট ট্রেনটি কতটা ডিস্টেন্স কভার করেছে সেটাকে দেখে নিই। তাহলে ফার্স্ট ট্রেনটির স্পিড দেখতে পাচ্ছি 50 কিমি/আওয়ার। তাহলে আমরা সবাই জানি যে 7/2 মানে হচ্ছে টাইম ইন্টু স্পিড করলে আমরা কী পেয়ে যাই, ডিস্টেন্স পেয়ে যাই। তাহলে 7/2 × 50, 2 আর 50 কাটাকুটি হয়ে গেল, রইল 25, আর 25 সাথে কত হয় না 25 সাথে হচ্ছে 175। তাহলে 175 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছে এই পয়েন্ট থেকে ফার্স্ট ট্রেনটি, যেখানে গিয়ে তারা মিট করেছে। তাহলে এ স্টেশন থেকে ডিস্টেন্স নির্ণয় করতে চাই, তাহলে এ স্টেশন থেকে অলরেডি 25 কিমি এগিয়ে গেছিলো প্রথম ট্রেনটি, তারপরে সে মিট করেছে 175 কিমি দূরে। তাহলে এ স্টেশন থেকে মিটিং প্লেসের ডিস্টেন্স কত হলো না 25 + 175, 25 + 175 করলে কত পাবো আমরা 200 কিলোমিটার। অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। চলে আসি নেক্সট প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্নটি বলা হয়েছে খুবই ইজি একটি প্রশ্ন, কিন্তু দেখে মনে হবে খুব শক্ত। দেখো x/2 + 2/y = 1 বলা হয়েছে, y/2 + 2/z = 1 বলা হয়েছে। নির্ণয় করতে হবে z/2 আর 2/x এর ভ্যালু। তাহলে এবার দেখো z/2 এর ভ্যালু কি আমরা এই প্রথম ইকুয়েশন থেকে পেতে পারবো না, কিন্তু দেখো 2/x এর ভ্যালু কিন্তু আমরা এই প্রথম ইকুয়েশন থেকে পেতে পারবো। কী করে, দেখো x/2 + 2/y = বলা হয়েছে 1। তাহলে এখান থেকে x/2 = আমরা বলতে পারি 1 - 2/y। তাহলে x/2 যদি 1 - 2/y হয়, তাহলে এটাকে আমরা যদি 2/x করে দিই, তার মানে কি এখানে অনন্যক করলাম, উল্টে দিলাম, তাহলে এখানেও উল্টে যাবে। তাহলে আগে আমরা বিয়োগ করে নিই, বিয়োগ করলে আমরা কত পাবো, উপরে পাবো আমরা y - 2 আর নিচে পাবো y। তাহলে এবার এই ভগ্নাংশটা যদি উল্টে দিই, অনন্যক করে নিই, তাহলে কী হবে y - 2। তাহলে 2/x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। সিমিলারলি এখান থেকে আমরা কী পেতে পারি না 2/z বা z/2 এর ভ্যালু। দেখো y/2 = বলা হয়েছে কত না y/2 + 2/z = 1। তাহলে y/2 আমরা লিখতে পারি 1 - 2/z। আচ্ছা, z/2 এর ভ্যালু নির্ণয় করতে হবে, তাহলে আমরা 2/z এর ভ্যালু লিখবো। তাহলে 2/z = কী লিখতে পারি না 2/z = 1 - y/2। খুব ভালো কথা। তাহলে এবার দেখো এদিকে যদি বিয়োগ করে দিই আমরা কী পাবো না 2 - y/2। তাহলে আলটিমেট z/2 এর ভ্যালু আমরা কী করে পাবো না এদিকে আমরা কী করেছি, অনন্যক করেছি, মানে 1 দিয়ে ভাগ করেছিল, এদিকেও 1 দিয়ে ভাগ করবো, এদিকেও ভগ্নাংশটি উল্টে যাবে। তাহলে আলটিমেট 2/2
টু মাইনাস ওয়াই হয়ে যাবে জেড বাই টু এর ভ্যালু। তাহলে এবার জেড বাই টু প্লাস টু বাই এক্স যদি আমায় করতে হয়, জেড বাই টু প্লাস টু বাই এক্স আমরা কী করবো, যোগ করবো এদের। আর যোগ করলে কী পাবো না, জেড বাই টু এর ভ্যালু আমরা পেয়েছিলাম কত না, জেড বাই টু এর ভ্যালু পেয়েছি টু বাই টু মাইনাস ওয়াই। আর টু বাই এক্সের ভ্যালু কত পেয়েছি না, ওয়াই বাই ওয়াই মাইনাস টু। খুব ভালো কথা। তাহলে এবার দেখো এখানে নিচে দেখতে পাচ্ছি টু মাইনাস ওয়াই, এখানে ওয়াই মাইনাস টু। তাহলে দুদিকেই যদি আমি টু মাইনাস ওয়াই করি বা ওয়াই মাইনাস টু করি, যেটা তোমাদের খুশি, তাহলে যদি এখানে ওয়াই মাইনাস টুকে আমরা টু মাইনাস ওয়াই কী করে পাবো না, যদি আমরা মাইনাস কমন নিই, তাহলে মাইনাস কমন নিলে হয়ে যাবে টু মাইনাস ওয়াই। আর সেই মাইনাস এই প্লাসকে কী করে দেবে না, সেই মাইনাস এই প্লাসকে করে দেবে মাইনাস। তাহলে আলটিমেট দেখো নিচে কী হয়ে গেল, দুই জায়গাতেই টু মাইনাস ওয়াই হয়ে গেল। তাহলে টু মাইনাস ওয়াই হয়ে গেল এলসিএম, ওপরে কী পড়ে থাকবে টু মাইনাস ওয়াই। তাহলে টু মাইনাস ওয়াই বাই টু মাইনাস ওয়াই মানে আলটিমেট কী হয়ে গেল, ওয়ান হয়ে গেল এই প্রশ্নটির কারেক্ট আনসার। অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এই ধরনের প্রশ্নের সলিউশন আমাকে কিন্তু এইভাবেই করতে হবে। চলে যাই নেক্সট প্রশ্নে। হোয়াট ইজ টু বি অ্যাডেড টু 12% অফ 2400? 2400-এর 12%-এর সঙ্গে কী অ্যাড করলে, তার মানে প্রশ্নটি কী বলা হয়েছে, 12% অফ 2400 এর সঙ্গে কী অ্যাড করলে আমরা কী ভ্যালু পাবো, সো দ্যাট দ্য সাম উইল বি ইকুয়াল টু 18% অফ 5400। আমার সাম কত হবে না, 18% অফ 5400। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু অল। দেখো 12% অফ 2400, যখনই আমরা পার্সেন্ট চিহ্ন দেখব, তাহলে পার্সেন্ট মানে কি, আমরা সবাই জানি যে 1% ইজ ইকুয়াল টু 1/100। 1% মানে কিছুই নয়, সংখ্যাটির সঙ্গে 1/100 গুণ করা হয়েছে, ঠিক আছে। তাহলে আমার 1% মানে কত না, 1/100। তাহলে 12% মানে কত হবে, 12 ইন্টু 1/100। তাহলে পার্সেন্টেজ সাইনটি তুলে আমরা এই 12%কে আমরা কি লিখতে পারি না, 12/100। 12/100, আর 12/100-এর এই 100 2400 কী করে দেবে না, দুটো শূন্যকে ক্যান্সেল আউট করে দেবে। এবং সেই জন্যই আমরা কী করি, জাস্ট পার্সেন্টেজ সাইনকে যদি আমরা রিমুভ করে দিই, তাহলে এই 2400 থেকে দুটো শূন্য কী হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। সিমিলারলি 18%-এর এই পার্সেন্টেজ সাইনকে যদি আমরা অমিট করে দিই, তাহলে সেই পার্সেন্টেজ সাইন অমিট করলে আলটিমেট এখানে 5400 থেকেও দুটো শূন্য কী হয়ে যাবে, অমিট হয়ে যাবে। তাহলে দেখো প্রশ্নটি আলটিমেট কতটা ইজি হয়ে গেল। তাহলে 12 ইন্টু 54, 12 ইন্টু 24 প্লাস জানি না কত, আলটিমেট কত হবে ভ্যালু না 18 ইন্টু 54 হবে। তাহলে এবার দেখো কাটাকুটি করছি আমরা এখান থেকে, কমন যাচ্ছে কিছু, হ্যাঁ দেখছি পাচ্ছি 6 কমন যাচ্ছে, 6 কমন যাচ্ছে, 12 কি কমন যাচ্ছে, হ্যাঁ 12 কমন যাচ্ছে। তাহলে 12 যদি ক্যান্সেল আউট করে দিই, আলটিমেট কী হয়ে গেল 24 প্লাস জিজ্ঞাসা চিহ্ন, এখান থেকে যদি 3 ইন্টু 2 হচ্ছে 27। তার মানে আলটিমেট আমাকে নির্ণয় করতে হবে জিজ্ঞাসা চিহ্ন ভ্যালু। জিজ্ঞাসা চিহ্ন ভ্যালু কত হবে, 27 81 - 24। কোশ্চেন নাম্বার 28-এ বলা হয়েছে, হোয়াট ইজ টু বি অ্যাডেড টু 12% অফ 2400 সো দ্যাট দ্য সাম উইল বি ইকুয়াল টু 18% অফ 5400। দেখো আলটিমেট 12% অফ 2400-এর সঙ্গে কী যোগ করলে আমি 18% অফ 5400 পাবো, সেটাই অ্যান্সার নির্ণয় করতে হবে। তাহলে আমায় কী করতে হবে, 12% অফ 2400 নির্ণয় করতে হবে, তার সঙ্গে কী যোগ করলে আমি আনসার কত পাবো না 18% অফ 5400। তাহলে এখানে দেখো সবথেকে বেস্ট যে ট্রিকটি অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে এই পার্সেন্টেজ সাইনকে যদি আমরা অমিট করি, তাহলে আমরা সবাই জানি যে 1% মানে আর কিছুই নয় 1/100। তার মানে এই যে 1% ইজ ইকাল টু 1/100, তার মানে 12% ইজ ইকাল টু আমরা লিখতে পারি কত, 12/100। সিমিলারলি আমরা 18% ইজ ইকাল টু কী লিখবো না 18/100। আর নিচের এই 100-এর দুটি শূন্য এই 2400 দুটি শূন্য এবং 5400 দুটি শূন্যকে ক্যান্সেল আউট করে দেবে। তাহলে এই কনসেপ্ট ইউজ করে আমি যখনই পার্সেন্টেজ সাইন দেখব এবং তার সঙ্গে লেগে থাকা সংখ্যার সঙ্গে আমরা দুটি শূন্য বা তিনটি শূন্য দেখতে পাবো, তো সেখান থেকে আমরা কী করবো, শূন্যগুলোকে ক্যান্সেল আউট করবো, ঠিক আছে। তাহলে 1/100-এর দুটি শূন্য এখানে 2400 দুটো শূন্যকে ক্যান্সেল আউট করবে। যদি তিনটে শূন্য থাকতো তাহলে দুটো শূন্যকে ক্যান্সেল আউট করতাম, একটিকে রেখে দিতাম, ঠিক আছে। তাহলে এর জন্য আমাকে নতুন করে কিছু ভাবার দরকার নেই, জাস্ট পার্সেন্টেজ সাইন এখান থেকে তুলে দেবো আর এই 2400 দুটো শূন্যকে আমরা ক্যান্সেল আউট করবো। সিমিলারলি এখান থেকেও পার্সেন্টেজ সাইন তুলে দেবো এবং এখানেও 5400 দুটি শূন্যকে আমরা ক্যান্সেল আউট করে দেবো। তাহলে আলটিমেট 12 ইন্টু 24 প্লাস জিজ্ঞাসা চিহ্ন
ইজিক্যাল টু হবে 18 × 54। এটি আমার অ্যাকচুয়াল প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে যে 24 × 12 প্লাস সামথিং ইজিক্যাল টু 18 × 54 হবে। তাহলে যে সংখ্যাটি আমার নির্ণয় করতে হবে তার ভ্যালু আলটিমেট কী হবে না 18 × 54 মাইনাস 12 × 24। এবার দেখো কী করবে তোমরা, না এখান থেকে কী কমন যাচ্ছে, এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা 6 কমন যাচ্ছে, 12 কমন যাচ্ছে। আচ্ছা, যদি 12 কমন নিয়ে নিই তাহলে কত পাবো এখানে, না এখান থেকে 6 মানে 3, আর এখানে হচ্ছে 2 27, তাহলে 27 3 কত 81, আর এখানে কত দেখতে পাচ্ছি 12 কমন হলে 24, তাহলে 81 মাইনাস 24 করলে কত পাচ্ছি, না 81 মাইনাস 24 করলে পাচ্ছি আমরা 57। তাহলে 12 × 57 হচ্ছে আমার কারেক্ট আনসার। আর 12 × 57 করলে কত হয়, 12 × 57 করলে আমরা পাবো 684। অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কীভাবে করলাম এই প্রশ্নটির সমাধান। খুবই সহজ এবং ক্যালকুলেটিভ তো একদমই নয়, শুধু আমাকে মনে রাখতে হবে যে পার্সেন্টেজ সাইন রিমুভ করলে আমরা দুটি শূন্যকে কী করতে পারি, ক্যান্সেল আউট করে দিতে পারি। তো চলে আসি পরের প্রশ্ন। 29 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে, রেক্ট্যাঙ্গেল দ্য লেন্থ ইজ টুয়াইস দ্য ব্রেথ। খুব ভালো কথা, লেন্থ ইজ ইকাল টু 2b। আর কি বলা হলো, দ্য পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 48 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে রেক্ট্যাঙ্গেল আমরা যদি এখানে একটা অঙ্কন করে নিই তাহলে আমরা জানি যে রেক্ট্যাঙ্গেলের লেন্থ আর ব্রেথের মধ্যে রিলেশন বলা হয়েছে যে লেন্থ ইজ ইকাল টু 2b। কারণ আমি ধরে নিই যদি যে ব্রেথ হচ্ছে এক্স, তাহলে আমি বলবো লেন্থ ইজ ইকাল টু কী, না লেন্থ ইজ ইকাল টু হচ্ছে 2x। লেন্থ ইজ ইকাল টু আমরা 2x লিখতে পারি। এবার আমরা কি জানি, রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার আমরা কী করে নির্ণয় করি, না 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ করে। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ বা লেন্থ প্লাস ব্রেথ করলে আমরা কী পেয়ে যাব, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইজ ইকাল টু কি পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল। আর এলের ভ্যালু কত এখানে 2x, আর ব্রেথ কত x, তার মানে 2x প্লাস x মানে 3x, তার মানে 2 ইন্টু 3x দ্যাট ইজ 6x। আর 6x এর ভ্যালু বলা হয়েছে কত এখানে 48, তার মানে x এর ভ্যালু আমি পেয়ে গেলাম কত, না 8। তার মানে আমি পেয়ে গেলাম যে লেন্থ হচ্ছে এখানে 8 × 2 16 এবং ব্রেথ হচ্ছে 8। নির্ণয় করতে হবে কি, দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল। আর এরিয়া নির্ণয় করার ফর্মুলা কি, না লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে লেন্থের ভ্যালু আমি পেয়ে গেছি কত, লেন্থের ভ্যালু পেয়ে গেছি আমি 16, আর ব্রেথ পেয়ে গেছি 8। আর 16 × 8 গুণ করলে কত হয়, 16 × 8 গুণ করলে হবে 128। অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। চলে যাই নেক্সট প্রশ্ন, একদম ফর্মুলা বেস প্রশ্ন, কিচ্ছু নেই প্রশ্নের মধ্যে। কোশ্চেন নাম্বার 30। তো এই প্যাটার্নের প্রশ্ন আমি অলরেডি আগেই করিয়ে দিয়েছি। যে প্রশ্নের মধ্যে আলটিমেট কী দেখতে পাচ্ছি, না 14 আর 76-এর সাম হচ্ছে কত 90, 15 আর 75-এর সাম কত 90। তাহলে দেখো এখানে কমপ্লিমেন্টারির অ্যাঙ্গেল বা পূরক কোণের কনসেপ্ট লুকিয়ে আছে। তাহলে 676কে আমরা কি লিখতে পারি, 676কে আমরা লিখতে পারি কোসেক 14। কেন লিখতে পারি তার কনসেপ্ট আমি আগেই বলে দিয়েছি, তো সেখান থেকে প্রশ্নটি আর একবার দেখে নেবে। তাহলে সেক 76কে আমি লিখতে পারি কোসেক 14, আর এই কোসেক 14 সাইন 14 কী হবে, ক্যান্সেল আউট হয়ে যাবে কত 1। সিমিলারলি কট 75কে আমরা লিখতে পারি না tan 15, আর এই tan 15 ডিগ্রি আর কট 15 ডিগ্রি গুণ করলে আমরা কত পাবো 1 পাবো। আর tan 45 ভ্যালু কত, আর tan 45 ভ্যালু হচ্ছে 1। তার মানে পুরো প্রশ্নটির ভ্যালু আমি কত পেয়ে গেলাম, না 5। এখানে আলটিমেট 1 পেয়ে গেছি, তাহলে 5 × 1 করলে 5, প্লাস 3 × 1 করলে 3, এবং প্লাস হচ্ছে 2 × 1 করলে 2। তার মানে 5 + 3 + 2 মানে 10 হবে এই প্রশ্নটির কারেক্ট আনসার। অপশান বি হবে প্রশ্নটির কারেক্ট আনসার। তো এই ছিল আমাদের আরআরবি এনটিপিসি CBT 1 2012-2020 পেপারের 30টি প্রশ্ন। তো আশা করি বুঝতে পারছো যে কী লেভেলের প্রশ্ন আছে।